আমরা আলোচনা করব ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন, নির্বাচনের রোডম্যাপ সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করতে চাই। সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আলোচনায় নেতিবাচক এবং ইতিবাচক দুভাবেই আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। রোববার যে ঘটনাটা ঘটেছে সেটা না ঘটলে ভালো হতো, কিন্তু ঘটনাটি ঘটেছে এবং সামনে নির্বাচন কমিশনাররা প্রত্যেকেই উপস্থিত ছিলেন, তাদের সামনেই ঘটনাটি ঘটেছে। আমি একজন আইনজীবী, এই ব্যাখ্যা আমি আসলে গত 4 দিন ধরে দিচ্ছি, তারপরে যদি আপনি চান আমি আবারও দিতে পারি। আমি একজন আইনজীবী, আই ওয়াজ রিপ্রেজেন্টিং মাই কেস। ব্রাহ্মণবাড়িয়া 2-কে আমি রিপ্রেজেন্ট করেছি। ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি সংসদ সদস্য হতে চাইছেন তিনি ব্রাহ্মণবাড়িয়া 3-এর পক্ষে 2জন লয়ার নিয়ে গেছেন, কিন্তু আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে সেই 2জন লয়ার বলবার পরও 10-12জন বক্তা বলছেন এবং কে কার পক্ষে বলছেন কেউ বুঝতে পারছে না। ইভেন কমিশন থেকেও বারবার প্রশ্ন করা হচ্ছে যে আসলে কে কার পক্ষে বলছেন, আপনি কি পক্ষে না বিপক্ষে না কে, আপনি হু আর ইউ। তো একটা পর্যায়ে যখন 12-13 জন লাইন ধরে বলা শুরু করলো ব্রাহ্মণবাড়িয়া 3 থেকে, ব্রাহ্মণবাড়িয়া 2-তে তো আমি একা, আমি লয়ার, তো আমি গেলাম, আমি গিয়ে আমার বক্তব্যটা আবার বলতে চেয়েছি যে ওরা এতক্ষণ যেটা বলছে ওটা সামারি করে কনসাইজ করে রিবাট বলেন, রিবাটাল বলতে চলে রিবাটাল, রিফিউট বলতে চলে রিফিউট, কিছু অংশ অ্যাডমিশন হলে অ্যাডমিশন। আই ওয়াজ রেডি টু ডেলিভার, মানে আই ওয়াজ রেডি টু ক্লিয়ার দ্য এন্টায়ার থিং। হঠাৎ আমি দেখলাম যে একটা ছেলে আমাকে ধাক্কা দিল, আমি অত খেয়াল করলাম না, আমি চেষ্টা করছিলাম বলতে। নির্বাচন কমিশনের লোকজন ওনাকে পিছনে নিয়ে গেছে, নির্বাচন কমিশন এবং পুলিশ সহ ওনারা পিছনে নিয়ে গেছেন। বাট পরে আমি প্রথম আলোর ভিডিওতে দেখলাম যে উনি অলমোস্ট উড়ে এসে আমাকে কোটটা ধরে একটা টান দিয়েছে, তখন আমি পিছনে ঘুরে তাকিয়েছি। অ্যান্ড অবভিয়াসলি ততক্ষণে আমার লোকজন সবাই নেমে গেছে এবং নেমে গিয়ে একটা মারামারি আপনি বলেন 15 বছরে যা হয়নি সেটা হয়েছে, আবার আপনাকে তো এখন এই যে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকের ট্যাগ। হ্যাঁ, এটা হয়েছে কি অনেকগুলো ব্যাপার এখানে আছে। ধরুন যেই ব্যক্তি আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললেন, উনি একটাবার চিন্তা করলেন না গত 15 বছরে ওনারাই কিন্তু আমার বক্তব্য নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ওনারাই কিন্তু আমার প্রতিটা মানে সংসদের বক্তব্য বলেন আর টকশোর জবাব বলেন, সেগুলোতে ওরাই সবচেয়ে বেশি অনুপ্রাণিত বা উৎসাহিত বা মানে কি বলবো মোটিভেটেড যেটা বলেন সেটা হয়েছে। ভুলে গেল আমার নামে 9টা মামলা এখনো পেন্ডিং আছে, 6টা আইসিটি অ্যাক্টের, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের, আর 3টা মামলা হত্যা, খুন, অগ্নিসংযোগ, জজদের বাড়ি ভাঙা 28 অক্টোবরের পরে। এগুলো ওনারা ভুলে গেলেন। অনলাইন এবং অফলাইনে আমাকে জঘন্যভাবে 15 বছর সাইবার বুলিংয়ের শিকার হতে হয়েছে, আমাকে স্লাট শেমিংয়ের শিকার হতে হয়েছে। ওনারা ভুলে গেলেন আমার বাড়ি ভাঙচুর হয়েছে একেবারে লাস্ট মোমেন্টে ওনাদের সাথে যাওয়ার কারণে। ওনাদের সাথে আমি শাহবাগে কি বলে ওটাকে শহীদ মিনারে যাওয়ার কারণে আমার বাসা ভাঙচুর হয়েছে। ওনারা ভুলেই গেলেন এই কথাগুলো এবং আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বললেন। এটা দুঃখজনক এবং এটা রাজনীতিতে আসলে আমরা আশা করি না। আর তার প্রেক্ষিতে আমি একটা জবাব দিয়েছি যেটা নিয়ে অসম্ভব রকম আলোচনা হয়েছে। আমি যখন খুব ছোট আমার বাসায় মরাল প্রিন্সিপাল খুব শেখানো হতো। কীরকম মরাল প্রিন্সিপাল? মানে মরাল প্রিন্সিপাল বলতে আমার বাবা আমাকে পড়তে বসাতেন, নিয়ে বসে বসে বই পড়াতেন এরকম না, উনি কিছু কথা আপ্তবাক্যের মতন বলতেন। যেমন উনি খুব ছোটবেলা আমাকে বলতেন, না তুমি যাদেরকে বড় লোক বলছো ওটা বড় লোক না, ওরা ধনী লোক। অর্থাৎ একেবারে শৈশবে আমার মাথায় গেঁথে দেওয়া হয়েছিল অর্থবিত্ত থাকলেই সেটাকে বড় লোক বলে না। বড় লোক হচ্ছে যিনি জ্ঞানে, যিনি সংস্কৃতিতে, যিনি লেখাপড়ায়, যিনি ঐতিহ্যগতভাবে এবং ব্যবহার সব কিছু মিলিয়ে যিনি একটা বড় মানুষ, তাকে আমরা বড় লোক বলি। সো এই যে ইচ্ছাকৃতভাবে কথাটাকে বিকৃত করে শ্রেণী বৈষম্য নিয়ে আসা, এখানে নানানভাবে আমাকে বলার চেষ্টা করা, যে যা আমি বলিনি তা আমাকে দিয়ে বলানোর চেষ্টা, ব্যাপারটা সেরকম না। আপনি যদি সভ্য, মার্জিত, ভদ্র এই বিষয়টা আপনার জীবনে, যাপিত জীবনে চর্চিত না হয়, আপনার বাক্যে, আপনার স্লোগানে, আপনার রাজনীতিতে, আপনার কর্মকাণ্ডে, আপনার প্রচারণায়, সকল কিছুতে, তাহলে আমি আসলে আপনাকে ভদ্রলোক বা বড়লোক বলবো না। জি, তাহলে টকশো করতাম বা 14 সালের ওই ভোটের বিরুদ্ধে যখন টকশো করতাম, আমাদেরকে পিছন থেকে রাজাকারের বাচ্চা গালি দিত টিভি চ্যানেলে, টকশো তো দিতই। অনেক সাংবাদিক আগ বাড়িয়ে পাকিস্তান চলে যান এমন কথাও বলেছে। ওই যে পাকিস্তান চলে যান, আর এখন শুরু হয়েছে ইন্ডিয়া চলে যান।
তখন ছিল এক ধরনের ট্যাগ, এখন হচ্ছে স্বৈরাচারের দোষর এক ধরনের ট্যাগ। ট্যাগিং দেওয়াটা সহজ হয়ে গেছে, ট্যাগিং ফলোড বাই মব। মানে হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছে আওয়ামী লীগের সম্পাদক, এই যে রুমিন ফারহানা না হয়ে অন্য কাউকে বলতো, ওই দিন রাতে তার বাড়িতে অ্যাটাক হয়ে তাকে মেরে ফেলতে পারতো প্র্যাকটিক্যালি। মানে বাংলাদেশে এমন হয়েছে তো, অমুককে ট্যাগ দেওয়া হচ্ছে, তার বাসা আগুন দিয়ে দিচ্ছে। এটা খুব কমন ঘটনা, 1 বছর অনেক ঘটেছে। ট্যাগিং ফলোড বাই মব মিলে একটা ভয়াবহ জিনিস হয়ে দাঁড়াচ্ছে। এটা অ্যান্টি স্টেট, এটা অ্যান্টি বাংলাদেশ, এটা অ্যান্টি ইনক্লুশন, অ্যান্টি ডেমোক্রেসি, অ্যান্টি সব কিছু। যত ভ্যালু আমাদের সমাজে আছে সব কিছুর অ্যাগেনস্টে। রাষ্ট্রের ব্যর্থতা হচ্ছে রাষ্ট্র এটাকে নিবারণ করার ন্যূনতম কোনো ইফেক্টিভ স্টেপ নিতে পারেনি। সদিচ্ছাও নাই, নিয়ত নাই, সক্ষমতাও নাই। সক্ষমতাহীন একটি রাষ্ট্র পরিণত হচ্ছে বাংলাদেশ, এবং কঠোর হওয়ার প্রয়োজন যেখানে, সেখানে কঠোর হতে পারছে না। আমি মনে করি হাসনাত আবদুল্লাহ অত্যন্ত সাহসী। আমি মাঝে মধ্যে তাদের ওই জুলাই আগস্টের সময়ের ক্লিপগুলো দেখি, এবং পুলিশকে যেভাবে বলছে এটা আমাদের ক্যাম্পাস, আপনি চলে যান, আমি থাকবো, বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়া। কিন্তু আমি কিন্তু 1 বছর ওই হাসনাত আবদুল্লাহকে হারিয়ে ফেলেছি। আমি ওই হাসনাত আবদুল্লাহকে আর পাচ্ছি না। আমি পাচ্ছি সেই হাসনাত আবদুল্লাহ যিনি জাতীয় পার্টিকে আজকে মোনাফেক গালি দিয়েছে, তারপরে রুমিন ফারহানার সাথে তো তাকে বললো, ট্যাগিং দিল। এর আগেও জিএমগাদের সম্পর্কেও বাজে মন্তব্য করেছে, আর্মি নিয়ে ভয়াবহ মন্তব্য করেছে। ওরা বয়স অনেক ছোট, এবং এটা তাদের প্রথম পলিটিক্যাল মুভমেন্ট। তাদের জীবনে 5-6টা মুভমেন্ট হওয়ার পর একটা রাজনীতিবিদ তৈরি হয়। একটা রাজনীতিবিদ তৈরিতে অনেক সময় লাগে। আর কোন রাজনীতিবিদের বিষয়ে স্বৈরাচার আছে এটা বোঝা খুব মুশকিল। স্বৈরাচার হওয়ার সুযোগ না পেলে বোঝা যায় না কে স্বৈরাচার। সুযোগের অভাবে অনেক লোক সৎ থাকে না, ঘুষ খাওয়ার সুযোগ নেই সৎ। ক্ষমতা যখন আসে তখন বোঝা যায়। টিআর কাবিটা আসলে বোঝা যাবে সে কমচোর কিনা। সে সারা জীবন সৎ, কারণ সে সুযোগই পায়নি। তো রাজনীতিবিদ হওয়ার প্রথম ধাপ হচ্ছে আমার কোনো ক্ষমতা নাই, আমি ক্ষমতাহীন, এইভাবে নিজেকে তৈরি করা। তো আমার এই ইয়াং ফ্রেন্ডসরা, তারা হিউজ পোটেনশিয়াল এখনও আমরা মনে করি। তারা মূলধারার রাজনীতিতে আসুক, সংসদে আসুক, জোরালো বক্তব্য রাখুক, দেশ গঠন করুক, কিন্তু তারা সব কিছু অ্যান্টি রোল প্লে করছে। অ্যান্টি জাতীয় পার্টি, অ্যান্টি সেনাবাহিনী, অ্যান্টি পার্ট অফ বিএনপি, অ্যান্টি বিএনপি বিভিন্ন পকেট, অ্যান্টি রুমিন ফারহানা, অ্যান্টি স্বামীনাথের পাটোয়ারি। তারা আমাদের ভালোবাসার, স্নেহের, শ্রদ্ধার, কিন্তু তারা আমাদেরকে ঘৃণার বানিয়ে ফেলছে। আমরাও বাধ্য হবো তাদেরকে ঘৃণার বানাতে, এবং সেক্ষেত্রে তারা আরও বেশি বিপদে পড়ে গেছে যত ভোট আসছে। কারণ দেশ তো তারা চালাচ্ছে, সচিব নিয়োগ দিয়েছে তারা প্র্যাকটিক্যালি। ভোটের বিষয়গুলো একটু পরে। তারা যখন ভোটে যাচ্ছে তখন দেখছে হিসাব মিলছে না, স্বাভাবিকভাবেই তারা আরও পারপ্লেক্সড হয়ে যাচ্ছে। জুনায়েদ সাকিব, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। প্রথমত মানে আমার বক্তব্য হবে যে আমরা এমন একটা পর্বে আছি যেটাকে বলতে পারি যে 1972 সালের যে বড় বাস্তবতাটা আমাদের তৈরি হয়েছিল, যে আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে, আমাদের লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা একটা রাষ্ট্র পত্তন করেছি। সেই রাষ্ট্র গঠনের যে কাজটা ছিল, সেইখানে যেভাবে পুরো জাতিকে, জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা দরকার ছিল, সবার মধ্যে একটা ন্যূনতম ঐক্যের জায়গা রক্ষা করে একটা নতুন যাত্রার জায়গা ছিল, সেখানে শুরু থেকেই একটা বেশ মানে এমন প্রতিপক্ষ, এমন প্রতিদ্বন্দ্বিতা যেটা রীতিমতো সংঘাত রূপ নিল, যার ফলে আমাদের রাষ্ট্রপত্তনেও আমরা অনেক জটিলতা দেখলাম। যেমন আমাদের সংবিধানের ক্ষমতা কাঠামো হলো প্রচণ্ড স্বৈরতান্ত্রিক, আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দাঁড়ানোর বদলে ওই রাজনৈতিক প্রতিপক্ষ দমন অথবা তার বিরোধিতা, এটি প্রধান জায়গা পরিণত হলো, এবং তার ফলে কত হত্যাকাণ্ড, কত কিছু, সেটা আমরা শুরু থেকেই দেখেছি। আমরা 2024-এর পরে কিন্তু এত বড় আবার একটা অভ্যুত্থান, যেখানে অনেক হাজারো আমাদের তরুণ প্রাণ, যাদের শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, সবাই আমাদের যে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা একটা জায়গায় আসলাম। এই পর্বেও কিন্তু একটা আমাদের রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্নটা প্রধান ছিল, এবং একটা সম্মিলিত লড়াইয়ের মধ্যে দিয়ে এসেছি। ফলে একটা কতটা সমঝোতা এবং ঐকমত্য কিংবা কনসেনসাসের ভিত্তিতে আমরা এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক জায়গায় নিতে পারি, যেটা আকাঙ্ক্ষিত ছিল 71 সালেও, কিন্তু সেটা হয়নি। 90-এও আমরা আন্দোলন করেছি, রক্ত দিয়েছি, কিন্তু সেখানেও হয়নি।
এইবারে কিভাবে সেটা হবে, তার জন্য ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করা, তার অধীনে প্রতিদ্বন্দ্বিতাকে রক্ষা করা, গণতন্ত্রের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, সেই জায়গাটা ছিল। এবং এইটাই প্রশ্ন ছিল, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করা, যেটার মধ্য দিয়ে আমরা পুরনো এই ফ্যাসিবাদী ইতিহাসটা থেকে বেরিয়ে গিয়ে নতুন জায়গায় যাব। সো এইটা আমরা আমাদের দিক থেকে বলার চেষ্টা করলেও আমরা দুর্ভাগ্যবশত সেটা দেখিনি যে, এবং প্রতিদ্বন্দ্বিতা এমন রূপ নিচ্ছে যেখানে গালিগালাজের পর্যায়ে এটা রূপান্তরিত হচ্ছে এবং পুরনো বন্দোবস্তই নানানভাবে প্রকাশিত হচ্ছে। যেভাবে ধরেন এখানে সোশ্যাল মিডিয়াতে এমনকি বাস্তব মাঠে নানাভাবে নারীর প্রতি, বিভিন্ন রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি একটা, কিংবা সংখ্যার দিক থেকে যারা কম, ক্ষমতার সম্পর্কে যারা দুর্বল, তাদের উপরে আক্রমণ করা হয়, তাদের ন্যায় বিচার পাওয়ার জায়গাটা খর্ব করা হয়। এমনকি তারা যদি দোষী হয়, সেই দোষের জন্য যে বিচার, তার আগেই তার বিচার হয়ে যায়। এই রকম বাস্তবতা অনেক সময় যেটা ঘটেছে। তো যে বাদানুবাদ হয়েছে, আমি একটা ব্যারিস্টার রুমিন ফারহানার ক্ষেত্রে বলবো যে নানান ব্যাখ্যা হতে পারে এবং যেটার মধ্যে দিয়ে অনেকগুলো জায়গা, সমস্যাজনক জায়গা তৈরি হতে পারে। ফলে আমার ব্যক্তিগত থাকবে, আবেদন থাকবে যে এই শব্দ তিনি প্রত্যাহার করবেন এবং আমাদের মধ্যে যত বিরোধী হোক আমরা রাজনৈতিক সমালোচনার জায়গাতেই থাকবো। কিন্তু আমি আসছি যে আপনার প্রশ্নের জায়গায়, যেখানে আসলে এই যে ধরুন বিশেষত নারী রাজনৈতিক নেতৃবৃন্দকে, এবং সেটা অবশ্যই রুমিন ফারহানাকে গত 15 বছরে না হলেও অন্তত যখন থেকে টেলিভিশন টক শো করেন তখন থেকে আমরা দেখেছি যে কিভাবে আক্রমণটা আসে এবং এর কোনো মানে কোনো সীমা পরিসীমা নেই আর কি। হ্যাঁ, এইটা মানে কিছু করা হয় সামাজিকভাবে, কিছু হচ্ছে বট দিয়ে, এবং এটা আসলে সমাজেরই একটা চেহারা হিসাবে এইটা বদলানোর জন্যই কিন্তু আমরা যেটা চেয়েছি নতুন বন্দোবস্ত। তো এখন নতুন বন্দোবস্তের অংশ হিসাবে আমরা যেটা বলবো যে অনেক মবের জায়গা সৃষ্টি হচ্ছে, যেটা আমরা প্রবলভাবে বিরোধী। আইন জায়গা তৈরি হওয়া দরকার। আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা আমি অনেক পরে জানতে পেরেছি। সেইখানে যারা এই সংগঠন করেছেন তাদের বক্তব্য যা এসছে তা থেকে একটা পরিষ্কার জায়গা বোঝা যায় যে এখানে একটা অস্থিতিশীলতা তৈরির চেষ্টা আছে এবং অনেকগুলো তথ্যগত সমস্যাজনক জায়গা আছে। কোনো একটা রাজনৈতিক দল হয়তো সংবিধান বাতিল চাইতেই পারেন, কিন্তু সরকার কিংবা ঐকমত্য কমিশনের দিক থেকে কিন্তু বিদ্যমান সংবিধানের সংস্কারের প্রশ্ন বলা হয়েছে। কাজেই ওইটা মানে ডাইভার্ট করার চেষ্টা করাটা এবং ওইটাই করা হচ্ছে, সংবিধান বাতিল করে দিয়ে মুক্তিযুদ্ধ ধ্বংস করা হয়েছে, সেই জায়গাটা সমস্যাজনক। এবং 72 সালের সংবিধানের যে গুরুতর সমস্যা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার জায়গা থেকে, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র। 72 সালের সাংবিধানিক কাঠামো একটা স্বৈরতান্ত্রিক কাঠামো, যেইটা বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে যায়নি। ফলে এটা স্পষ্টতই তার মধ্যে একটা সাংঘর্ষিক জায়গা আছে। সেইটাই বরং পরিবর্তন করায় 54 বছর পরে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং সেই পরিবর্তনের লড়াই চলছে। ক্ষমতার ভারসাম্য কীভাবে তৈরি হবে, জবাব দিয়ে কীভাবে তৈরি হবে। ফলে এই মানে একটা ঘটনা ঘটছে যখন তার মধ্যে পলিটিক্যাল ইন্টেন্ট কি, মানে ইচ্ছাটা কি, সেটা পরিষ্কার বোঝা দরকার। সেখান থেকে বোঝা যায় যে আসলে বিগত ফ্যাসিস্ট সরকারের যে আর্গুমেন্টগুলো ছিল সেগুলো নানাভাবে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু এগেইন আবার বলবো যে সেটাকে রাজনৈতিকভাবে একভাবে মোকাবেলা করা যায়, আর একটা হচ্ছে আইনিভাবে মোকাবেলা করা যায়। আইনি দিক থেকে মোকাবেলার ধরনটা এরকম হওয়া উচিত না যে একটা সমাবেশ চলছে সেখান থেকে যে আসলে মানে আমরা কিছু লোককে গ্রেফতার অথবা মবের চেহারা না নেয়, অর্থাৎ ওই বিক্ষোভ দিয়ে আপনি জবরদস্তি করতে পারেন। 1 2 হচ্ছে যে আইন প্রয়োগকারী সংস্থাও সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করা, তার ভিত্তিতে আইনি প্রক্রিয়া, একজন ব্যক্তির যে নাগরিক অধিকার আছে সেইটাকে, এমনকি অপরাধীরও ব্যক্তি যে নাগরিক অধিকার থাকে, অপরাধ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তো সে তার অধিকার থাকে, সেই অধিকার প্রয়োগ করার জায়গাগুলো আছে। অর্থাৎ আমার মোদ্দা কথা হচ্ছে মানে আমরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, ফ্যাসিবাদ পতন ঘটিয়েছি, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের চেষ্টা করছি। আমাদেরকে গণতান্ত্রিক উপায়ে নাগরিকের অধিকার সমুন্নত রেখে আমাদের যে কোনো রাজনৈতিক ব্যবস্থা, আইনি ব্যবস্থা নিতে হবে। এখানে অনেক লম্বা লড়াই আছে, যেটাকে যদি আমি ব্রিটিশ লেফট ভেটারান পলিটিশিয়ান ছিলেন টনি বেন, অক্সফোর্ডের ছাত্র সংসদের ভিপি ছিলেন এক সময়, লেবার পার্টির ভেটারান পলিটিশিয়ান ছিলেন, এমপি মন্ত্রী ছিলেন, তার ছেলে মিনিস্টার ছিল, 7th জেনারেশন পলিটিশিয়ান। তার ডায়েরি আছে, টনি বেনস ডায়েরি। তো সেখানে তিনি গুরুত্বপূর্ণ অনেক বিষয় আলোচনা করেছেন। তার ভিতরে একটা হচ্ছে জেনারেশনাল ফাইট বলে একটা কথা আছে, যে
প্রত্যেক জেনারেশনের নিজস্ব একটা লড়াই আছে। এই জন্য আমরা যখন আজাদির লড়াইয়ের কথা বলি, আমরা যখন সংগ্রামের কথা বলি, আমরা যখন অধিকারের লড়াইয়ের কথা বলি, এই লড়াইগুলোতে কখনো দাড়ি দেয়া যায় না। আপনি যেভাবে ৭১-এর যুদ্ধের পরে দাড়ি দিতে পারেন নাই, আপনি বলতে পারছিলেন না যে এটাই এই জমিনের শেষ লড়াই, আবার এটাই এই জমিনের শুরুর লড়াইও ছিল না। তাহলে ৯০ কেন হইল, তাহলে ২৪ কেন হইল? এবং এই ২৪-এর লড়াইয়ের মধ্যেই কিন্তু আগামী গণ অভ্যুত্থান রয়ে গেছে। যেমন আমি বারবার এটা বলছি যে আমার জুলাইয়ের ঘোষণাপত্র ইনকমপ্লিট, আমার জুলাই সনদের মধ্যে আমার অনেক স্বপ্ন আকাঙ্ক্ষা এখনও ফুটে ওঠে নাই, এবং এই জুলাই সনদের মধ্যেই হচ্ছে আগামী গণ অভ্যুত্থানটা হবে। এবং প্রত্যেকটা লড়াই যেটা করে, একটা জাতিকে সমৃদ্ধ করে, জেনারেশনকে আগায়, এবং এটার মধ্য দিয়ে আগামী লড়াইয়ের বীজ রোপণ করে দিয়ে যায়। এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা গণ অভ্যুত্থানের পরে যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়, এই আকাঙ্ক্ষাগুলোই সাডেনলি সমাধানে পরিণত হয় না, এবং পরিণত হয় না বলেই তরুণরা আবার নতুন করে সেই সমাধানটা খুঁজতে রাস্তায় নামে। এই জন্য দেখেন যে ৬৬-তে ৬ দফা দিল শেখ মুজিব। কি ছিল মোদ্দা কথা? ছিল যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসে ফিরতে চাই, আমরা এই আইয়ুব খানের, ইয়াহিয়া খানের শাসন ব্যবস্থা থেকে একটা লড়াই, একটা গণতান্ত্রিক লড়াই আসতে চাই। তো এইটা দেখেন ২০২৫ সালেও আমরা ঐকমত্য কমিশনে গিয়ে একই আলোচনা করেছি যে একটা ভালো নির্বাচন কিভাবে হতে পারে, যেটা গ্রহণযোগ্য হবে, যেটা সুষ্ঠু হবে, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, যেখানে সবাই নীরবে ভোট দিতে পারবে, নিরাপদে ভোট দিতে পারবে। তো এর মানে কি আগামী ২০ বছর পরে কোনো তরুণ ছেলেমেয়েরা কি ভোটের জন্য, গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য তর্ক তুলবে না, আলাপ তুলবে না? তুলবে। এই তোলাটাই হচ্ছে চলমান প্রসেস। একটা জাতির জাতি হয়ে ওঠার এটাই লড়াই। এই জন্য হচ্ছে প্রত্যেকটা আন্দোলনের পরে বলি যে এটা আন্দোলন, একটা কমা। আমরা একটা গণ অভ্যুত্থান করেছি ২৪, এরপর একটা কমা দিয়ে রাখলাম, কারণ এর পরের শূন্যস্থান পূরণ করতে হবে আবার পরের প্রজন্মকে। এই জন্য এখানে আশার জায়গা যেমন আছে, হতাশার জায়গা আমি তেমন দেখি না, কারণ একটা জাতি গঠনের ইতিহাসের যে শত শত বছরের পরম্পরা আছে, এটা চলমান। ট্যাগিং ফলোড বাই মব, বিষয়টা হচ্ছে যে ট্যাগিংটা কি শুধু আসলে এই বাস্তবতায় হচ্ছে? ট্যাগিং কি আমাদের স্কুলে আমরা ট্যাগিংয়ের শিকার হই নাই? ছেলেমেয়েরা কি ট্যাগিংয়ের শিকার হয় নাই? আমাদের বাবা মা, আমাদের আত্মীয় স্বজনরা কি আমাদের ছেলে মেয়েদেরকে ভিন্ন ভিন্ন ভাষায় শব্দে কথা বলে না? আমাদের দেখবেন গ্রামে দেখছি কামাল বলে ডাকে না, কামাল্লা বলে ডাকে। ওরে কামাল্লা বললে মানুষ চেনে দেখছি, কামাল বললে আর চেনে না, কামাল ভাই বললে চেনে না দেখছি। এখন এটা একটা সোশ্যাল ফেনোমেনা। একটা জাতিকে কালচার্ড হওয়ার, সভ্য হওয়ার অনেকগুলো স্তর আছে। এক ন্যূনতম একটা 7 জেনারেশন এডুকেটেড ক্লাস না তৈরি হওয়া পর্যন্ত ওই লেভেলের সিভিলাইজেশনাল নেশন যাদেরকে বলে, সেটা তৈরি হয় না। এরপরে রয়েছে আমাদের কলোনিয়াল হিস্ট্রি। আমার যে বিশাল বেঙ্গল সিভিলাইজেশন ছিল, বাংলার সুলতানাত ছিল, নবাবী আমলের ছিল, সুবা বাংলা ছিল, সেটা তো ঔপনিবেশিক শাসনের কারণে আন্দোলনকারীদের ব্যবহারে এখন দেশবাসী অতিষ্ঠ। এই যে ট্যাগ, মব কালচার, দেখেন এটা তো আওয়ামী লীগের ধারাবাহিকতা আর কি। আমরা জাতি হিসাবে তো খুব বেশি ভালো কবে ছিলাম সেটা জানি না, বাট এত খারাপ ছিলাম না। গত 16-17 বছর ফ্যাসিবাদ কি করে দেখেন, এটা নিয়ে বড় বড় গবেষণা আছে জার্মানিতে, ইটালিতে, ইউরোপে, যে পোস্ট ফ্যাসিস্ট, পোস্ট নাৎসি জার্মানির মানুষের ক্যারেক্টারিস্টিক্স, মনন, আচরণ কিভাবে চেঞ্জ হয়ে যায়। একটা অথরিটেরিয়ান শাসনের অধীনে থাকতে থাকতে তাকে দেখতে দেখতে দেখবেন, এই ডোমেস্টিক ভায়োলেন্সের কিন্তু এক্সাম্পল আছে। যেই বাচ্চারা বাবা মাকে ডোমেস্টিক ভায়োলেন্স করতে দেখছে, এই বাচ্চারা কিন্তু খুব রুড হয়, মেন্টালি আনসেটেলড হয়, তারা বাজে ব্যবহার করতে শেখে। তো ন্যাশনালি দেখবেন আমরা হাসিনাকে কি করতে দেখেছি গত 16-17 বছর। প্রতিদিন আমরা তাকে বেয়াদবি শব্দ করতে দেখেছি। খালেদা জিয়াকে কি ভাষায় কথা বলেছে দেখেন, কি স্ল্যাং ব্যবহার করেছে জিয়া পরিবার সম্পর্কে, বিএনপি নেতৃত্বের সম্পর্কে, আমাদের ফ্রেন্ড সম্পর্কে কি শব্দ ব্যবহার করতে শুনেছে। সাবকনশিয়াসলি এই শব্দগুলো কিন্তু আমাদের ভোকাবুলারিতে থেকে যায়, সেটেল হয়ে যায়, এবং এইটা স্টর্ম আউটের মতো একসময় ল্যান্ডফল করে, একসময় ঝড়ের মতো করে এটা প্রকাশিত হয়। এই জন্য হচ্ছে এই ফ্যাসিবাদকে ডিফ্যাসিফিকেশন করবার হচ্ছে সব জায়গাতে প্রজেক্ট ছিল, কিন্তু বাংলাদেশের আগে আমি কথাও বলেছি বহুবার গত বছর থেকে, আগস্ট সেপ্টেম্বর থেকে, আওয়ামিফিকেশন, এই যে হাসিনাফিকেশন যা আছে, এইটাকে একটা প্রসেসের মধ্য দিয়ে যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে, যে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে, এর প্রত্যেকটা জিনিসকে হিস্টোরিক্যালি অ্যাড্রেস করতে হবে। যেই দেশ এগুলো করতে পারে নাই, সেখানে এই ঘটনাগুলো আবার নতুন ফেনোমেনা আকারে চলে আসে, কারণ সমাজ গত 17 বছরে একটা বাজে বাস্তবতার মধ্যে অভ্যস্ত হয়ে গেছে।
আমার ঘরে গণতন্ত্র নাই, পরিবারে নাই, স্কুলে নাই, সমাজে নাই, কিন্তু আমি রাষ্ট্রে আশা করছি যে গণতন্ত্র হবে, ভালো আচরণ হবে। আমার স্কুল কি আমাকে এটিকেট শেখাচ্ছে? সমাজ এটিকেট শেখায়, কিভাবে কথা বলতে হয়, মেয়েদের সাথে কিভাবে আচরণ করতে হয়, কেউ তো শেখাচ্ছে না আমাকে। বাট আমি কোনটা শিখছি? প্রত্যেক দিন কাউয়া কাদের যেভাবে টেনে টেনে 3 আলিফ দিয়ে 5 আলিফ দিয়ে খেলা হবে, এই টেনে টেনে যে বলতেছে। কিন্তু ছেলেপেলেরা দেখেন এখন প্রত্যেকটা ক্যাম্পাসে দেখলাম ওরা যে স্পোর্টস, বার্ষিক স্পোর্টস করতেছে না, সব জায়গায় দেখলাম ওবায়দুল কাদের ফেনোমেনাটা অভিনীত হচ্ছে। এটা একটা অভিনয়ের ক্যারেক্টার হয়ে গেছে, খেলা হবে। এবং এই যে আসছে এবারে এই যে টেনে টেনে কথা বলতেছে, তাহলে আপনি সাবকনশিয়াসলি কিন্তু একটা প্রত্যেকটা শিশুর মনে একটা ওবায়দুল কাদেরের ফেনোমেনা তৈরি করে দিলেন, এবং এইটা সাবকনশিয়াসলি সে কোনো না কোনো ফর্মে অ্যাপ্লাই করবে, বন্ধুর উপরে করবে। আর তুই তো একটা ওবায়দুল কাদের, তুই তো একটা কাদের, তুই তো একটা হাসিনা, তুই আওয়ামী লীগ। তো এই ফেনোমেনাটা আপনি আইন করে রিজলভ করতে পারবেন না। আজকে না কালকে দেখলাম আপনার ছাত্র দলের ডাকসুর এজিএস ডিবেট হচ্ছে যমুনাতে। তার একজন কাউন্টার পার্টকে সে বলছে আপনি তো গুপ্ত শিবির। মানে বিতর্কের আইটেম কি? আমার কলিগ এখানে সবাই, এখানে তো কে গুপ্ত শিবির, ওপেন শিবির, এটা তো আলোচনার টপিক না। আলোচনার টপিক হচ্ছে ডাকসুতে আপনাকে কেন শিক্ষার্থীরা ভোট দিবে, তো অন্যকে আপনাকে এটা করতে হবে কেন? এই যে ট্যাগিং। তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা কে করছে, কারা করছে? আমরা কালেকটিভলি সবাই এই ফ্যাসিবাদের ভিকটিম, বিজয়ীরাও ভিকটিম, যারা পরাজিত তারা তো অবশ্যই ভিকটিম এটার। অতএব সেই বাস্তবতাকে এটা কালচারালি ফেস করতে হবে আমাদেরকে লম্বা সময় ধরে। এটার কোনো শর্টকাট নাই, আইন দিয়ে পুলিশ দিয়ে এটা সমাধান করা যাবে না। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, কত কি আসলে বন্ধ হবে না? কারণ জুলাইয়ের এই অভ্যুত্থানের চেতনায় তো আমরা চেয়েছিলাম একটা নতুন বাংলাদেশ, সেই নতুন জায়গাটা কোথায়? আমরা 15 বছরের ইতিহাস যদি দেখি, আমরা দেখব ক্রমাগতভাবে আওয়ামী লীগ সরকার চেয়েছে দেশের মানুষকে বিভাজিত করতে। একটা দলের মানুষ যারা তাদের সঙ্গে আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে আছে, তাদের সার্ভিস দিচ্ছে এবং তার বদলে তারা বেনিফিট পাচ্ছে, তারা যেই মতাদর্শেরই হোক না কেন, 71-এ তাদের যেই ভূমিকায় থাকুক না কেন, তারা হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। আর এর বাইরে বাকি যে জনগণ, দি আদার, তারা হয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বা রাজাকার। এটা দিয়ে গত 15 বছর তারা দেশটাকে শাসন করেছে। আমরা গত 15 বছর দেখেছি কি, তাদের বিরুদ্ধে যে কথা বলেছে তাকে গুম করা হয়ে গেছে, তাকে কারাগারে নেওয়া হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে। আমাদের ছাত্র দলের ছেলেদের নখ তুলেছে প্লায়ার্স দিয়ে। কিংবা আমার মতন নারী, ভোকাল নারী যারা, তাদের বিরুদ্ধে স্লাট শেমিং করা হয়েছে, গালাগালি করা হয়েছে, বাজে মন্তব্য করা হয়েছে, মানে বিকৃতভাবে তাদেরকে উপস্থাপন করা হয়েছে, নানান রকম। আমি চেয়েছিলাম এমন একটা বাংলাদেশ 24 পরবর্তী, যেখানে একটা ঐক্য থাকবে, যেখানে বিভাজনটা ধীরে ধীরে কমে আসবে। একদিনে বিভাজন কমে না, এটা সম্ভব না। 15 বছর ধরে যে ঘৃণার চাষ হয়েছে, 15 বছর ধরে বিভাজনের চাষ হয়েছে, 15 বছর ধরে একজনকে আরেকজনের শত্রু করা হয়েছে, তো এত পরিকল্পিতভাবে সোশ্যাল টেক্সচারকে নষ্ট করা হয়েছে যে সেটা একদিনে বা এক মাসে হওয়া সম্ভব ছিল না। কিন্তু আপনি যখন সাধারণ মানুষের সাথে কথা বলবেন, শিক্ষিত মধ্যবিত্ত সাধারণ মানুষ, আপনি দেখবেন একটা কথা তারা বলে, আমরা কি পেছন দিকে হাঁটছি কিনা, এই কথাটা খুব আলোচিত হয়। সো এই জায়গাটাতে আমাদের রাজনীতিবিদদের অনেক বড় একটা ব্যর্থতা আছে গত 1 বছরে। আমরা প্রত্যেকে যার যার ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ নিয়ে এত বেশি বিভাজিত হয়েছি। আমরা কে ক্ষমতার কাছাকাছি যেতে পারলাম, কে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ নিতে পারলাম, কে চাঁদাবাজি বা ঘুষে কতটা এগিয়ে থাকতে পারলাম, কে সরকারের সাথে ব্যবসা বাণিজ্যে কতটুকু লাভবান হতে পারলাম, এই যে ছোট 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 ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ, এটার ঊর্ধ্বে উঠে দেশটাকে মেরামত করলে সেটার থেকে যে সকলেই আমরা লাভবান হতে পারতাম, এই কথাটা আমরা কেউ চিন্তা করলাম না। আপনি দেখেন ইনিশিয়ালি মব তৈরি হয়েছে কখন? আওয়ামী লীগের নেতাদের বাসাকে ঘিরে, অমুক বাড়িতে আওয়ামী লীগের নেতা আছে, তমুক বাড়িতে আওয়ামী লীগের নেতা আছে। এখানে সরকারের ভূমিকা কি হওয়া উচিত ছিল? যে আওয়ামী লীগের নেতা হোক আর বিএনপির নেতা হোক, জামাতের নেতা হোক কিংবা এনসিপির নেতা হোক, যারই নেতা হোক, বাংলাদেশের বসবাসকারী একজন নাগরিকের বাসা তো এটা, তাই না? সো এখানে কোনো মব আমি অ্যালাউ করব না। সেখানে যদি কোনো অপরাধী থেকে থাকে, তার বিরুদ্ধে আইনগত যেই প্রক্রিয়া আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আপনি বলতে পারেন 15 বছরে যেই রুদ্ধশ্বাস
পরিস্থিতির মধ্যে নাবিশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে, তাতে শুরুতে এগুলো কন্ট্রোল করা কঠিন ছিল, আমি মানলাম। শুরুতে কঠিন ছিল, কিন্তু 1 বছর পরও যখন আমি এই ঘটনাগুলো ঘটতে দেখি, আমার কাছে তো এটা খুব ঠান্ডা মাথায় একটা প্ল্যানের অংশ মনে হয়। ধরুন শেখ হাসিনা সারা জীবন কি বলে এসছে, আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ থাকবে না, বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র ইজারাদার, একমাত্র ঠিকাদার, একমাত্র মুক্তিযুদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনা লালন করা দল হচ্ছে আওয়ামী লীগ। আজকে যখন 7 জন বীরশ্রেষ্ঠর ভাস্কর ভাঙা হয়, তখন কিন্তু আওয়ামী লীগ বলার সুযোগ পায়, ওই যে বলেছিলাম আমরা ছাড়া সবাই রাজাকার। কিংবা যখন আজকে ধরুন লতিফ সিদ্দিকী যে বেঁচে আছেন, আল্লাহ মাফ করুক, আমি এটা জানতাম না, মানে আমি যে বয়স হয়েছে হয়তো উনি চলেও গেছেন, কিন্তু আজকে যে মানুষটা মানুষের মন থেকে ধুয়ে মুছে চলে গেছে, সেই মানুষটাকে আবারও আপনি জীবিত করলেন, এবং জীবিত করলেন কোন দোহাই দিয়ে? তারা তো মুক্তিযুদ্ধকে ব্যবহার করবে, মুক্তিযুদ্ধকে অস্ত্র বানাবে, মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে একটা প্রোগ্রাম করবে, করতে দেন না। কোনো অসুবিধা হতো? কোনো খুব মানে প্রমিনেন্ট কোনো মিডিয়াও কিন্তু সেখানে যায় নাই। ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটার যে আয়োজক পান্না সাহেব, অ্যাডভোকেট পান্না, জেরা খান পান্না, তিনি নাকি আজকে কোর্টে বসে বসে এই ভাঙচুরের ভিডিও দেখছেন, মানে তিনি নিজেই উপস্থিত হন নাই, ডক্টর কামাল হোসেন উপস্থিত হন নাই। তিনি আবার বিবৃতি দিয়েছেন যে তার নাম এখানে তাকে না জানিয়ে ব্যবহার করা হয়েছে। তো তাহলে এই যে একটা ভজঘট প্রোগ্রাম, এটা যদি হতো, এটা কেউ জানতে পারতো? কিন্তু এখন দেখেন, এখন এটা সকল ন্যাশনাল মিডিয়া এসছে, এটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, বাকি গেস্টদের প্রশ্ন করছেন, সবাই জবাব দিচ্ছে। সো আওয়ামী লীগ বারবার আমরা কেন জানি আওয়ামী লীগকে জিতিয়ে দিচ্ছি। আমার দুঃখের জায়গাটা ওইটাই, যে আওয়ামী লীগকে জিতিয়ে দিচ্ছি আমরা বারবার। জি, এই ভোট 24টি পরিকল্পনা, মানে এই যে নির্বাচনের দুটি, একটি তো বলবেন যে আওয়ামী লীগকে বারবার জিতিয়ে দিচ্ছে, আর হচ্ছে এই রোড ম্যাপের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে সব ধোঁয়াশা শঙ্কাকে আসলে কেটে গেল কিনা? জি, একটু হাসনাত এবং রুমিন ফারহানার ব্যাপারটা নিয়ে একটু বলবো। রুমিন ফারহানা তো অনেক ভালো আইনজীবী, ভালো ছাত্রী, এবং তার বাবা খুব আনকনভেনশনাল পলিটিশিয়ান, সর্বজন শ্রদ্ধেয় অলি ভাষা সৈনিক, বাংলাদেশের ইতিহাসের পার্ট। বাংলাদেশের ইতিহাস লিখতে গেলে একটা চ্যাপ্টার লিখতে হবে তার বাবাকে নিয়ে। খুবই সফল আইনজীবী ছিলেন, দেন হঠাৎ করে উনি রাজনীতিতে গেলেন, এমপি হলেন, একা পার্লামেন্ট, উনি এবং হারুন ভাই দুজন মিলে পুরো পার্লামেন্ট একা অ্যান্টি আওয়ামী ফোর্সটাকে ওনারা বলেছেন চরম ভাষায়, এবং পার্লামেন্টের ভিতরে ওনাদের ফিজিক্যাল অ্যাসেট হওয়ার সম্ভাবনাও ছিল, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। হাসনাত আবদুল্লাহ ভুলে গেছে, হাসনাত আবদুল্লাহ চাইলেও রুমিন ফারহানা হতে পারবে না, এবং খুব খোলামেলা বলি, অনেকে কষ্ট পাবে, এনসিপি সবাই মিলেও রুমিন ফারহানা হতে পারবে না, আগামী 10 বছরে পারবে না। আপনাকে লিখে দিলাম, আপনি 10 বছর পরে মিলিয়ে দেখেন। সেই উপলব্ধিটা তাদের নাই, সেজন্য ঠাস করে বলে দিচ্ছে আওয়ামী লীগের সম্পাদক, অতীত দেখেনি, অর্থাৎ গত আন্দোলনের পরে যে সুযোগটা পেয়েছে, এর বাইরে তার সামনে আর কোনো দৃষ্টি নাই, এর পিছনে তার কোনো দৃষ্টি নাই, এর অতীত তার নাই। সারজিৎ, আমার বক্তব্য, সংসদের বক্তব্য সারজিৎ শেয়ার করেছে 20 সালে তার ওয়ালে, আর এখন বলছে কি, তখনকার প্রেক্ষাপট এখন চেঞ্জ করে ফেলেছে, কারণ এখন সে বিজয়ী শক্তি, সে বিজয়টাকে পুরো উপভোগ করতে যাচ্ছে। এটা একটা চরম স্বৈরাচারী অ্যাটিটিউড, এবং নো লেস খারাপ দেন আওয়ামী লীগ। আওয়ামী লীগের আমলে যে আচরণটা ছিল, এটা সেম সাইকোলজিক্যাল, সেম অ্যাটিটিউড, এবং আরো খারাপ, কারণ তখন একটা স্ট্রাকচার ছিল, এখন তো স্ট্রাকচার নাই। এভাবে কি তাহলে আওয়ামী লীগকে বারবার জিতিয়ে দেওয়া হচ্ছে? এখন আসেন 71 মঞ্চ নিয়ে যেটা হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে মনে করি লতিফ সিদ্দিকীর ওই মিটিংয়ে ডাকা ঠিক হয়নি তাকে, এবং ওখানে ঘাতকদের নির্মূল কমিটির একজন ছিলেন, তাকেও এই পরিস্থিতিতে ডাকা ঠিক হয়নি। এই দুটো জিনিস বাদ দিলে 71 মঞ্চ প্রোগ্রাম করতে পারবে না। এটা কি স্বাধীন বাংলাদেশ, কি স্বাধীনতা নাম 71 দিয়ে প্রোগ্রাম করার অধিকার রাখে না কেউ? ওখানে প্রফেসর হাফিজুর রহমান কার্জন ছিলেন, উনি একটা বক্তব্য দিতেন, ওনার পক্ষে এক গ্রুপ বলছে সংবিধান বাদ করতে হবে, আপনি সেখানে তো মব পাঠাচ্ছেন না। আরেক গ্রুপ বলছে সংবিধান রাখতে হবে, 71 রাখতে হবে, সেখানে মব যাচ্ছে, পুলিশ যাচ্ছে, পুলিশ গিয়ে মবকে অ্যারেস্ট করছে না, পুলিশ গিয়ে আলোচকদের অ্যারেস্ট করে নিয়ে আসছে, এবং আলোচকদের কোনো মামলা ছিল না, ওদেরকে মামলা দিয়ে দিয়েছে। অর্থাৎ সরকার এই মবটাকে প্রমোট করছে, সরকারের ভিতরে রাসপুটিন আছে, সরকারের একটা ফ্রন্ট ফেস আছে লিবারেল, সরকারের একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে, কিন্তু সরকার চালাচ্ছে অন্য কোনো রাসপুটিন। তারা এই মবটাকে সরকারি এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে। এর লায়াবিলিটি, আমি যতটুকু রাজনীতি বুঝি, এর লায়াবিলিটি সরকার এড়াতে পারবে না, কখনোই পারবে না, কোনো সরকার পারেনি। এখন আসেন আওয়ামী লীগের ফিরে আসা। আওয়ামী লীগ তো সরকার আসার পরে যদি 3 মাস পরে ভোট দিত, ওই ভোটেই আওয়ামী লীগ শেষ হয়ে যেত,
টোটালি 6 মাস পরে দিলেও শেষ হয়ে যেত। যত দিন যাচ্ছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা একটু একটু তৈরি হচ্ছে। কেন? কারণ বর্তমান সরকারটা আটারলি ফেল করছে দেশ চালাতে, আটারলি টোটালি ফেইল্ড, ইটস এ ফেইল্ড স্টেট অ্যাট দ্য মোমেন্ট। আপনি কম্পেয়ার করতে পারেন 72, আপনি কম্পেয়ার করতে পারেন 14, 15, 16, বাট আমার উপলব্ধির সরকার ব্যর্থ হয়ে গেছে। এবং রাষ্ট্র ব্যর্থ হবে কিনা সেটা আমাদের সবাইকে চিন্তা করতে হবে। সরকার ব্যর্থ হলে কিছু যায় আসে না, রাষ্ট্র ব্যর্থ হলে তখন আমরা 4 জনই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সেই চিন্তা আসবে। শেষ করে দিচ্ছি, রাষ্ট্র তার সংস্কার করবে সীমাবদ্ধতার মধ্যে, হুইমজিক্যাল না, চাপিয়ে দেওয়া না, এবং সকলকে সাথে নিয়ে। যে প্রসেসগুলো করা হয়েছে সেখানে বিপুল পার্সেন্টেজ লোক বাদ দিয়ে দেওয়া হয়েছে। 71-এর মধ্যে কিন্তু কিছু অংশ প্রক্রিয়ার বাইরে ছিল, 72 কিন্তু সংখ্যাটা কম। 90-এর পরেও কিছু অংশ বাইরে ছিল প্রক্রিয়ার, সংখ্যাটা কম। এই প্রথম একটা টোটাল র্যাডিক্যাল চেঞ্জ করা হচ্ছে, সেইখানে বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে। তো এটা টেকসই হবে না, এটা আপনাকে বলে দিলাম, এটা টেকসই হবে না, এটা গ্রহণযোগ্য হবে না। মাও সেতুংই চেষ্টা করেছিল তার গ্রেট লিপ ফরওয়ার্ড দিয়ে মুহূর্তের মধ্যে দেশ চেঞ্জ করে দেবে। তখন ড্যান জিওপিং বলছে আপনার এনথিসিস ভুল, আপনার ঠিক হবে না। মাও সেতুং ড্যান জিওপিংকে ঘোড়ায় করে তার গ্রামে পাঠিয়ে দিয়েছে। কিছুদিন পরে দেখা গেল ড্যান জিওপিং ওয়াজ রাইট, মাও সেতুংয়ের মূর্তি ভেঙে ফেলা হলো, ড্যান জিওপিংকে আবার গ্রাম থেকে নিয়ে আসা হলো। সম্মান শুধু এটা আছে যে কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান সারা জীবন, যতদিন কমিউনিস্ট পার্টি থাকবে চেয়ারম্যান হবে মাও সেতুং, বাকি সবাই হচ্ছে এখন সেক্রেটারি জেনারেল। না, নির্বাচনের রোড ম্যাপ, নির্বাচন করা বিশাল কঠিন যজ্ঞ। এই সরকার মব ঠেকাতে পারছে না। আজকের ঘটনাটা একটা এক্সাম্পল। তো নির্বাচনে তো দেখা যাবে এমন যে আমি ভোট করতে যাব, আমাকে মব ঠেকাবে, পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। যেই সরকার মব ঠেকাতে পারে না সেই সরকার ভোট করতে পারবে না। জোনায়েদ সাকি, যেই সরকার মব ঠেকাতে পারে না সেই সরকার। বাদানুবাদের যে সংস্কৃতি সেটার আমি জেনারেলি বিরোধী। তবে আমি আবারও ব্যারিস্টার রুমিন ফারহানার যে বক্তব্য, স্পেসিফিক বক্তব্যটা নিয়ে আমি কথা বলেছিলাম। একটা জায়গাতে আসা দরকার যে আমরা এই যে নির্বাচন নিয়ে আলোচনা করছি, আমরা সংস্কার নিয়ে আলোচনা করছি, আমরা বিচার নিয়ে আলোচনা করছি, এই পুরো জিনিসটা একটা কনটেক্সটের মধ্যে করছি, একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে করছি। সেই নির্দিষ্ট প্রেক্ষাপটটা হচ্ছে যে আওয়ামী লীগ নামক রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, জনগণের ভোটকে বুড়ো আঙুল দেখিয়ে একটা ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে, এবং একটা মানে প্রতিপক্ষ তৈরি করে যাকে সে মানে যতটা ব্যাড নেম দেওয়ার দিয়ে তার সাথে সবাইকে ট্যাগ করে তাদের উপরে যত রকম অত্যাচার তাকে জায়েজ করে, সেটা মুক্তিযুদ্ধের চেতনা, নানান ধরনের বক্তব্য দিয়ে তারা সেটাকে করেছে। এখন এরপরেও শেষ সময়ে এসে জুলাই আগস্টের অভ্যুত্থানে তারা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। এইটা কোনো মানে এইটা এমন একটা ঘটনা যে ঘটনাটার জাস্ট আপনি পাশে সরিয়ে রাখতে পারেন না। এইটা বিশেষভাবে সর্বশেষ হত্যাকাণ্ডের পরে, মানে গুম খুন ইত্যাদি তো আছে, সেগুলোরও বিচার ডেফিনেটলি, কিন্তু এই হত্যাযজ্ঞের পরে শুধু কেবল দায়ী ব্যক্তিদের বিচার নয়, দল হিসেবে আওয়ামী লীগ একটা প্রশ্নের মুখে, এবং তার সেই দল হিসেবে দায় কতটা। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের একেবারে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা যেইভাবে গুলি, পুলিশের কাছ থেকে রাইফেল নিয়ে, তাদের অস্ত্র নিয়ে তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে হেলমেট পরে, এই পুরো জিনিসটা দল হিসেবে যে দায় সেটাও বিচারের আওতায় আসা দরকার। সেই বিচারের আওতায় আসার ব্যাপারটি এখন বিবেচ্য, এটা সরকারের একটা সিদ্ধান্তের প্রশ্ন, সেটাকে কার্যকর করার জায়গায় যেতে হবে। বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যা ফলাফল আসবে সেই অনুযায়ী সিদ্ধান্ত হবে। এখন আপনি রাজনৈতিকভাবে এটা মানে একটা পজিশন নিতে পারেন, হ্যাঁ বাংলাদেশকে আমরা শেষ পর্যন্ত একটা ইনক্লুসিভ বাংলা, সেটার আমরা পক্ষে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশে আমাদের পৌঁছাতে হবে। আমরা রাজনৈতিক ভাবে সকলকেই, সকল পথ মত কীভাবে রাজনৈতিক করতে পারবে সেটা নিঃসন্দেহে আমাদেরকে সেই ব্যবস্থার দিকে যেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে অপরাধ ভুলে যেতে হবে। অপরাধের বিচার ছাড়া, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা ছাড়া রাজনৈতিক রাষ্ট্র দাঁড়াতেই পারে না। 72 সাল থেকে এই পর্যন্ত রাষ্ট্রেরও গলদ ওই জায়গাতে কিন্তু ন্যায় বিচারটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। সেটা 71 সালের যুদ্ধের কালীন সময়ের অপরাধ থেকে শুরু করে পরবর্তীকালেও এখনও এসে যদি আমরা মনে করি যে আমরা ন্যায় বিচার ছাড়া আমরা কোনো জায়গায় পৌঁছে যাব, এটা একেবারেই সম্ভব হবে না। ফলে এইটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নির্বাচন আমাদের জন্য প্রয়োজনীয়, যেমন বিচার প্রয়োজনীয়, সংস্কার প্রয়োজনীয়, এবং এইটা একটা ধারাবাহিকতা, এবং এইটাকে সম্পন্ন করতে গেলে নির্বাচনটা খুব জরুরি। এখন কেউ মনে করি যদি এরকমটা করেন, ও নির্বাচন হয়ে গেলে আর বিচার হবে না, সংস্কার হবে না, এটা একেবারেই একটা তৈরি করা বাস্তবতা। যদি সেটাই বাস্তব হয় তাহলে আমরা কি করব?
আমরা চিরস্থায়ী বন্দোবস্ত এভাবে থাকবো? এটা তো আসলে প্র্যাকটিক্যাল কোনো প্রস্তাবনা না। নির্বাচনে আসলে কোনো বিকল্প প্রস্তাবনা। আমাদের একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার এবং আমরা একটা রিপাবলিক প্রতিষ্ঠা করতে চাইছি যেখানে জনগণের হাতেই ক্ষমতা ন্যস্ত। এখন এই প্রশ্নের জায়গাতে নির্বাচন আমাদের করতে হবে। এইটা বাংলাদেশে বিচার সংস্কার নির্বাচন এখন প্রধান জাতীয় স্বার্থ। এটা যদি কোনোভাবে ব্যাহত হয় কিংবা যে কেউ যদি এটাকে ব্যাহত করে, সে একেবারে সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে এবং এইটা করার চেষ্টা করছে কে? আপনি 15ই আগস্টের বক্তব্য দেখেন শেখ হাসিনার, এই গত 15ই আগস্টে, সেখানেও তিনি এখনও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করছেন। আবার আজকে দেখলাম যে মানে ফটো কার্ড বেরোচ্ছে যে নির্বাচনের তফসিলে আগেই তারা নাশকতা সৃষ্টি করবেন। এর মানে জায়গাটা দাঁড়াচ্ছে যে নির্বাচনটা আসলে চায় না শেখ হাসিনা এবং মানে তার স্বার্থের জায়গা থেকে, এবং তার এর পেছনে যে নানা ধরনের দেশি বিদেশি মুরব্বীদের ইন্ধন থাকতে পারে সেটাও খুব সহজে অনুমেয়। ফলে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে আমাদের চিন্তা করা দরকার, আমরা তাহলে কীভাবে নির্বাচন করতে পারি। তিনটা প্রশ্ন যুক্ত আছে। কিভাবে আমাদের যে সংস্কারের প্রশ্ন, যেটা একটা জাতীয় সনদ হবে, সেটার আইনি বাধ্যবাধকতা তৈরি হবে, কিভাবে সেটা বাস্তবায়ন হবে, এবং আমরা নির্বাচনের পরিবেশটা ঠিকমতো করতে পারবো কিনা। আমরা মনে করি যে আইনি বাধ্যবাধকতা এবং বাস্তবায়নের পদ্ধতি নিয়ে কয়েকদিনের মধ্যে ঐকমত্য কমিশন একটা জায়গায় পৌঁছাবেন। অন্যদিকে আমরা নির্বাচনের পরিবেশ নিয়ে এখানে কথা বলতে পারি। সেই ক্ষেত্রে সরকারের একটা যেমন ভূমিকা আছে, সরকার এবং নির্বাচন কমিশন ঠিক করবে কারা নির্বাচনে অংশ নেবে। অন্যদিকে রাজনৈতিক দলগুলো, বিশেষভাবে আন্দোলনকারী শক্তির এখানে বিশেষ ভূমিকার জায়গাটা এইটা আমরা মনে করি যে এই যে গণতান্ত্রিক উত্তরণ, এই গণতান্ত্রিক উত্তরণটা আমাদের সম্পন্ন করতে হবে এবং সেক্ষেত্রে এই আন্দোলনকারী শক্তির সময় দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে স্টেক হোল্ডার হিসেবে তারাই কিন্তু এর যে কোনো বিকল্পে ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। কাজেই তাদের মনে হচ্ছে যে কিছু বিচ্ছিন্ন ঘটনা, যে বিচ্ছিন্ন ঘটনা আছে এবং থাকবেও। আমি যেটা বলছি যে আমাদের একটা মনিটরিং কমিটি করা দরকার, রাজনৈতিক দলের সমন্বয়ে নির্বাচন কমিশন, সরকারের সেখানে সংযুক্ত থাকা দরকার এবং সেখানে যে কোনো ঘটনার বিচার বিশ্লেষণ করা দরকার এবং সেখানে পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের একটা আচরণবিধি থাকতে হবে, সেটা ওই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে গিয়ে না, কিন্তু এইটা সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দরকার, যাতে পলিটিক্যাল জায়গাটা একটা সকলের জন্য সমতল থাকে এবং যারা নির্বাচনে অংশ নেবেন সেই জায়গাটা তৈরি হয়। এখন ইনক্লুসিভ বাংলাদেশের ক্ষেত্রে কার দায় কতটুকু, সেই জায়গাটা একটা প্রক্রিয়া অনুসরণ করা দরকার। মানে হিউমজিক্যাল ডিসিশন, আপনি পলিটিক্যালি ডিসিশন নিলেন, কেউ একটা বিক্ষোভ করলো, সেটা নয়। বিষয়টা হচ্ছে রাজনৈতিকভাবে আইনি দিক থেকে সমস্ত জায়গা থেকে, বিচারিক প্রক্রিয়ার জায়গা থেকেই রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে পৌঁছানো দরকার। সেই পৌঁছানোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা একটা যথার্থ জায়গায় যেতে হবে, এর কোনো বিকল্প নাই। ফলে ধরুন আমাদের সামনে এইটা মানে গণতান্ত্রিক উত্তরণ, জনগণের আকাঙ্ক্ষা, সেই গণতান্ত্রিক উত্তরণকে বাস্তবায়ন করার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা সবাইকে করতে হবে। বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনসিপি, আপনারা কিভাবে দেখছেন? একটু মঞ্চ ৭১ নিয়ে কথা বলি। ধরেন মঞ্চ ৭১কে সিম্পলি একটা গণতান্ত্রিক অধিকার চর্চার জায়গা, সংবিধান নিয়ে একটা আলোচনা করবার অধিকার তো সবার আছে, এত ওভার সিম্পলিফিকেশনের সুযোগ নাই। কারণ ৭১-এর চেতনা ব্যবসার সাথে আমরা যারা পরিচিত, আমরা যারা শাহবাগে এই চেতনার চাষ দেখতে পাইছি বিভিন্ন সময়ে, গণজাগরণ মঞ্চ, মুক্তিযুদ্ধ মঞ্চ, এই মঞ্চ করে করে বিভিন্ন পত্রিকা অফিসে অ্যাটাক করা, বিভিন্ন ওই দলের অমুক ব্যাংক, ওই দলের তমুক পত্রিকা, এগুলো দখল করা যাবে, এই যে চেতনা ব্যবসাটা ছিল, এই চেতনা ব্যবসার একটা কনসিকুয়েন্স কিন্তু আছে এবং এই কনসিকুয়েন্সগুলোকে 15ই আগস্টে আমরা দেখেছি যে বিনম্র শ্রদ্ধা প্রকল্প, যেটা দেখলাম যে একটা কালচারাল ফ্যাসিবাদের মধ্য দিয়ে কিভাবে দিল্লির আধিপত্যবাদকে ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, পরিকল্পিতভাবে টাকা পয়সা খরচ করে বিভিন্ন শিল্পী আর্টিস্টদেরকে দিয়ে এই কাজ করানো। এইটাকে এত ওভার সিম্পলিফিকেশন করবার সুযোগ নাই যে এখানে একটা গণতন্ত্র, সংবিধান নিয়ে কথা বলা। আমরা ঐকমত্য কমিশনের সংবিধানের পক্ষে বিপক্ষে সারাদিন চিৎকার চেঁচামেচি করছি, ওয়াকআউট পর্যন্ত হয়েছে। তো কিন্তু ওইটা নিয়ে তো আমরা প্রশ্ন তুলি নাই যে সংবিধানের পক্ষে বিপক্ষে কেন কথা বলা যাবে না। আমরা নিজেরাও তো, আমরা এখানে যারা প্যানেলে আছি, আমরা সবাই সংবিধান বিষয়ে গত 1 বছর পক্ষে বিপক্ষে অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কিন্তু মঞ্চ ৭১-এর প্রোগ্রামটা প্রবলেম্যাটিক কেন? এইখানে প্রোগ্রামের আয়োজক কারা, যারা এখানে পান না, খুবই প্রবলেম্যাটিক একটা লোক, আপাদমস্তক চেতনাবাজ, সুবিধাবাদ লোক। এবং দেখেন গত কয়দিন আগে সে একটা ফাউল কথা বলছে প্রেসে গিয়ে সুপ্রিম কোর্টে, যে সে হাসিনার আইনজীবী হইতে চায়। আইনজীবী হওয়ার প্রসেস আছে না, আমরা উকিল না, আইনজীবী কেমনি? লীগের কেউ কি বিচার প্রক্রিয়া মানে না? তো
তাহলে যে দলের নেতাদের বিচার হচ্ছে, তারা তো এই যারা অপরাধী মানে না, অপরাধ মানে না, সে আইনজীবী কিভাবে নিয়োগ দেবে? দ্বিতীয়ত হচ্ছে তারপরে যদি আপনি রাষ্ট্রপক্ষের হয়ে আপনি এখানে আইনজীবী হইতে চান, তাকে রিপ্রেজেন্ট করতে চান, আপনি তো আবেদন করতে হবে। কোর্টেই যায় নাই, আবেদনই করে নাই, রাষ্ট্রপক্ষের প্রোটোকল আছে না? আপনি প্রেসে গিয়ে বলেন আমি হাসিনার আইনজীবী হইতে চাই, মানে এটা কি মাউম্বাড়ির আবদান নাকি যে গাছ পায়রা পাকা পেঁপে আম পায়রা খেলাম? এরকম একটা ফাউল লোক 24-এর গণ অভ্যুত্থানকে যারা ওন করে না, গণ অভ্যুত্থানকে নিয়ে ফাইজলামি কমেন্ট করে, কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী মার্কার লোক, এরা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত, এত নমিনালি ওভার সিম্পলিফিকেশন করবার সুযোগ নাই। কারণ আমরা 75-এর পরে আওয়ামী পুনর্বাসন প্রকল্পের ইতিহাস পুরোটুকু জানি, পুরোটুকু বুঝি। এই জন্য সোহেল তাজ তার বোনকে নিয়ে যখন বাবার শতবর্ষ জন্মবার্ষিকীর কার্ড দিতে যায়, এটা খুব সিম্পল ইনভাইটেশন কার্ড না, এটা এত সিম্পলি নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্যই যে বয়ানের রাজনীতি আছে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার, ফিরায় নিয়ে আসার, এবং এটার প্রকল্পগুলো মিলায়া দেখেন। দিল্লিতে হাসিনার সাথে এসালামের মিটিং হয়েছে, 4,000 কোটি টাকা চাইছে, 2,500 কোটি টাকা অলরেডি দিয়ে দিচ্ছে। সৌদি আরবে গিয়ে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং করছে, গাড়ির নাম প্লেট ছাড়া সে হাসিনার সাথে মিটিং করতে গেছে গোপন লোকেশনে, গাড়িতে নাম প্লেট ছিল না দিল্লিতে। ইন্ডিয়া বলছে এখানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো কিছু হচ্ছে না। কলকাতায় অফিস করতেছে, দিল্লিতে অফিস করতেছে, সেই মিটিংয়ে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিল। আর এইখানে গুলিস্তানে ঝটিকা মিছিল হচ্ছে, এখানে এই মঞ্চ 71-এর নামে চেতনা ব্যবসায়ীরা এখানে এসে সংবিধান পুনরুদ্ধারের আলোচনা করতেছে। এইটাকে সিম্পলি এত সহজীকরণ করে দেখবার সুযোগ নাই। ফ্যাসিবাদ ফিরে না আসার এবং ফ্যাসিবাদ ফিরে আসার অনেক গল্প আছে, কিন্তু প্রক্রিয়া আছে, এগুলো আমরা জানি এবং দেখি। দিল্লির যে পলিটিক্যাল হেজিমনি, কলকাতার যে কালচারাল হেজিমনি, এই হেজিমনির যারা এজেন্সি ক্যারি করে এখানে, তার ভিতরে এই মঞ্চ 71-এর চেতনাবাজরা ওখানে আছে। এই মঞ্চ 71-এর চেতনাবাজদেরকে তো আমরা এর আগে দেখি নাই দেশ নিয়ে কথা বলতে। তারা 1400 শহীদের বিচার চাইছে, গত 16 বছরের আওয়ামী দুর্নীতির বিরুদ্ধে তারা কথা বলেছে, $250 বিলিয়ন লুটপাট হয়ে গেছে, এই চেতনাবাজরা প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, বিচার চেয়েছে, আওয়ামী লীগকে ক্ষমা চাইতে বলছে, বলে নাই তো। তাহলে এই সিলেক্টিভ চেতনাবাজরা হচ্ছে আওয়ামী বয়ান ক্যারি করে, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ক্যারি করে, দিল্লির ফ্যাসিবাদ ক্যারি করে। অতএব এইটাকে সিম্পলি সংবিধানের পক্ষে আলোচনা করবার অধিকার থাকতে হবে, এই রকম এত সিম্পলিফিকেশনের কোনো সুযোগ নেই। নির্বাচনের রোডম্যাপ নিয়ে ছোট্ট করে আমরা বারবার বলেছি, উনি যে ডেডলাইন দিয়েছে, এই ডেডলাইন ব্রেক করার মতো মানুষ উনি না। ওনার 85 বছর বয়সে ওনার যে দুনিয়াব্যাপী ভাবমূর্তি আছে, মৃত্যুর আগে উনি একটা যুদ্ধ পাকায় দিবে, এখানে ছায়াযুদ্ধ করবে, এখানে আপনার ইমার্জেন্সি জারি করবে, করে নির্বাচন পিছনের ঝামেলা করবে, এই টাইপের বাস্তবতা উনি না। তো এই জন্য বরাবরই আমাদের ব্লাড প্রেশার 80-120-এ ছিল এবি পার্টির। বিভিন্ন দলের ব্লাড প্রেশার 250-300 পর্যন্ত শুট করছে। শুট করার কারণে যেটা হয়েছে, তারা অস্থির ছিল, তারা এই কথা কয় সেই কথা কয়, বুক চাপড়ায়, হাই হোসেনের মতো হাই হাসিনা নির্বাচন দেন এগুলো করছে। আমরা বুক চাপড়াই নেই কখনো। এবি পার্টির পজিশন সবসময় একদম ক্লিয়ার ছিল, পারসিস্টেন্ট। জুলাই সনদের ব্যাপারে আমরা বলেছি আমাদের এখানে রিজার্ভেশন আছে, ঘোষণাপত্রের ব্যাপারেও আমাদের রিজার্ভেশন আছে, কিন্তু উইথ রিজার্ভেশন উই অ্যাটেন্ডেড দ্য শো। এবং সনদের ব্যাপারে বলেছি, সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, জুলাই সনদের অধীনে নির্বাচন, সংসদ গঠন এবং শপথ সবকিছু হতে হবে, কিন্তু এর কোনোটা না হওয়াকে কেন্দ্র করে নির্বাচন ভণ্ডুল করা, অংশগ্রহণ না করানো, পিছানো, এই রাজনীতিতে আমরা যাব না। এবি পার্টি একটা রেসপন্সিবল পলিটিক্স করবে, যার বিএনপি সহ যার অপোজিশনে যাওয়া কথা বলা দরকার আমরা কথা বলবো, কিন্তু কোনোটাকে কেন্দ্র করে নির্বাচন পিছানোর দাবি তোলাটা হবে আওয়ামী লীগের যে প্ল্যান, নির্বাচনকে ভণ্ডুল করা, অস্থিতিশীল করা, একটা ট্রানজিশন ইনটু ডেমোক্রেসিতে যাবার যে রোডম্যাপটা তৈরি হয়েছে, সেটাকে পিছিয়ে দেবার যে কাজ চলছে, এই ফাঁদে পা এবি পার্টি দেবে না, আমরা দিব না। জি, মহাসচিব বলেছেন যে নির্বাচন বানচালে সরকারের ভেতরেই একটি মহল আছে। না, ফুয়াদ ভাই ভালো বলেছেন যে ওনাদের প্রেশার 120-80 এটা কখনো ক্রস করে নাই, দ্যাট ইজ গুড ফর দ্য হেলথ। কিন্তু মুশকিল হচ্ছে যে নানান রকম শঙ্কাও তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধরুন, ফুয়াদ ভাইও স্বীকার করলেন 2,500 কোটি টাকা অলরেডি ইনভেস্ট করা হয়েছে, এসালাম করেছে, 4,000 কোটি টাকা ইনভেস্ট করবে, বাকি টাকা নভেম্বর-ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এই টাকাগুলো কোথায় ব্যয় হবে? এই টাকাগুলো ব্যয় হবে এখন পর্যন্ত যে খবর, সেটা হচ্ছে দেশকে অস্থিতিশীল করতে, নির্বাচনকে বানচাল করতে
নির্বাচনটা বানচাল করে দেশকে একটা ফেইল স্টেটের দিকে নিয়ে যেতে। আপনার মনে থাকবে আমাদের জুলাই অভ্যুত্থানের পরপরই ইন্ডিয়া কিন্তু খুব নির্বাচনের কথা বলেছে, খুব রেগুলার বেসিসে বলেছে। আমরা ইন্ডিয়াকে কি বিশ্বাস করি? ইন্ডিয়া এখনো নির্বাচনের কথা এখনো বলছে, কিন্তু ওরা কি চাইছে আসলে? আপনাদের কি সত্যি মনে হয় যে বাংলাদেশ একটা নির্বাচনের মধ্যে দিয়ে যদি রাইট ট্র্যাকে ওঠে, আওয়ামী লীগের জন্য একটা বিরাট পরাজয় না? এবং বাংলাদেশ যত অস্থিতিশীল হবে, বাংলাদেশের যত বেশি অ্যানার্কি তৈরি হবে, বাংলাদেশ যত বেশি মব দ্বারা নিয়ন্ত্রিত হবে, বাংলাদেশে হাসিনার সময় যা যা হয়েছে লাস্ট 15 ইয়ার্স সেগুলোর যত বেশি রিপিটেশন হবে, সেটা আপনি মব দিয়েই বলেন, সেটা আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, ভুয়া মামলা দিয়ে বলেন। ভুয়া মামলা কথাটা কেন বললাম? বিপিসির রিপোর্ট দেখলাম যে কয়জন আজকে গিয়েছিলেন প্রোগ্রাম করতে, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। মানে এখন আমি আপনাকে বলি, একটা সময় কাপ চুরির মামলা, ময়লার গাড়িতে আগুন দেওয়ার মামলা, এগুলো নিয়ে ব্যাপক হাসাহাসি হয়েছে আমাদের মধ্যে। তো সেই সংস্কৃতি থেকে বেরোলাম কোথায় আমাকে বলেন? সেই একই ফরম্যাটে 1 নম্বর থেকে 20 নম্বর আসামি, একদম নামগুলা সব ঠিক করা আছে, এরপরে 200 থেকে 500 অজ্ঞাতনামা দিয়ে মামলা দায়ের হয়ে যাচ্ছে। তো আওয়ামী লীগের সময় যা হয়েছে সেটাই যদি পুনরাবৃত্তি হতে থাকে, এটাকে আপনি আওয়ামী লীগের বিজয় বলবেন না তো কি বলবেন? আওয়ামী লীগ বলবে যে আমরা চলে যাওয়ার পরে তো তোমরা ছিলে, শুধু আমরা তো আর ছিলাম না কোথাও। সো আমরা যা যা করেছিলাম বলে তোমরা সমালোচনা করেছিলে, তোমরাও ঠিক একই কাজ করছো। সো খুবই আনফরচুনেট আর কি। এবং আপনি যে প্রশ্নটা করছেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, এর অনেকগুলো কারণ আছে। আপনি দেখেন বড় দুটো রাজনৈতিক দল, কারণ এখন আওয়ামী লীগ নাই, বিএনপি সবচেয়ে বড়, এরপরে জামাত, এনসিপি যদি আমরা ধরি, জাতীয় পার্টি আছে, অন্যান্য গণসংহতি আছে, সিপিবি বাসদ, ওরা আছেন, এই রাজনৈতিক দলগুলো মাঠে আছে এই মুহূর্তে। এর মধ্যে জামাত হঠাৎ করে বলছে পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনে যাবে না, অথচ নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে কোনো আলোচনায় ঐক্যমত কমিশন আসে না, বিকজ ওটা ফার্স্ট পাস দ্য পোস্ট, এটা সবাই মেনে নিয়েই ওই আলোচনা টেবিলে গেছে। উচ্চকক্ষে পিআর থাকবে কি থাকবে না সেটা নিয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে, কিন্তু নিম্নকক্ষের ইলেকশনে পিআর না হলে ইলেকশনে যাবে না, এই কথাও তো আমরা জামাতের কাছ থেকে শুনতে পাচ্ছি। এনসিপি বলছে বিচার এবং সংস্কার সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, জায়গায় না গেলে তারা নির্বাচন করবে না, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এখন যৌক্তিক জায়গাটা আপনি কাকে বলবেন? কারো কাছে এফআইআর দায়ের মানেই যথেষ্ট হয়েছে যৌক্তিক, কারো কাছে চার্জশিট হলে, কারো কাছে রায় হলে, কারো কাছে সাজা কার্যকর হলে। এখন যৌক্তিক কি সেটা নিয়েও তো আরো 2 বছর তাহলে আলোচনা করতে হবে। সংস্কার, যেই জায়গাগুলোতে সংস্কার সরকার নিজেই এই মুহূর্তে করতে পারতো, পুলিশে, প্রশাসনে, আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে, বিচার বিভাগে, সরকার কোন জায়গাটায় সংস্কার করেছে আপনি আমাকে বলেন? এক সংবিধান সংস্কার নিয়ে সরকার মাসের পর মাস সময় পার করছে, যেই সংস্কারটা সরকারের পক্ষে এখন করা সম্ভবই না, বিকজ কোনো অর্ডিন্যান্স দিয়ে আপনি কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারেন না। এর জন্য আপনাকে 2/3 ভোটের প্রয়োজন, জনপ্রতিনিধিদের ভোটের প্রয়োজন। তো করেনি। ভারতও বাংলাদেশকে প্রদেশ করার জন্য বাংলাদেশকে সহযোগিতা করেনি। আমি অনেক বইপত্র দেখে বলছি, ভারতের একমাত্র উদ্দেশ্য ছিল দ্রুত 1 কোটি রিফিউজিকে বাংলাদেশে ফেরত পাঠানো করে, এটা তারা নিতে পারছিল না। আরেকটা ছিল কি, 2 পাকিস্তান ভাগ হয়ে গেলে তার হিউজ সিকিউরিটি অ্যাডভান্টেজ হবে, হিউজ। কিন্তু 71-এ যারা বিরোধিতা করেছিল তখনও তারা পাকিস্তানের সাথে ইউনাইটেড থাকতে চেয়েছিল। অনেকেই পরবর্তীতে অনেক দিন পর্যন্ত এরা লালন করেছে যে পাকিস্তান ইউনাইটেড করা যাবে কিনা। এখনও থিওরিটিক্যালি হয়তো বা অনেকে বিলিভ করে, অনেকে করে, অনেকে বাস্তবতা মেনে নিয়েছে। এখন আওয়ামী লীগ বিরোধী আন্দোলন মানেই সেটা কিছুটা ভারত বিরোধী আন্দোলন হয়ে যায়। আওয়ামী লীগের পরাজয় মানেই সেটা 71-এর পরাজিত শক্তির বিজয় না। কিন্তু যে দাবার ছকটা খেলা হচ্ছে, কে খেলছে আমি জানি না, সেই ছকে কিন্তু এখন 71 ভার্সেস আদার্স একটা পক্ষ দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক এই জিনিসটাই আওয়ামী লীগের দরকার। আওয়ামী লীগ যতবার ফিরে আসে এই ন্যারেটিভস দিয়েই ফিরে আসে। এই ন্যারেটিভসটা কে তৈরি করছে? ওই মুক্তিযোদ্ধাকে আপনি ধাক্কা মেরে ফেলে দিলেন, হতে পারে সে আওয়ামী লীগের কর্মী ছিল, ফেলে দিলেন তো মুক্তিযোদ্ধাকে, কে ফেললো? তার রাজনৈতিক পরিচয়টা কি? বোঝাই যাচ্ছে তার রাজনৈতিক পরিচয়টা কি। হেডলাইন কি হচ্ছে? মুক্তিযোদ্ধার অপমান। ফেসবুক 6 লাভ হয়ে গেছে।
এই ন্যারেটিভসটা দাঁড়িয়ে যাচ্ছে। কিন্তু আসাদুজ্জামান ফুয়াদ তো বলছিলেন যে সবকিছুকে আবার সেই এক বয়ানে না, এক বয়ানে কখনোই দাঁড়ানো যাবে না। অনেক মানুষ জুলাই আগস্টে মারা গেছে, তার আগে অনেক মানুষ গুম হয়েছে, অনেকগুলো ভোট র্যাভেজ হয়েছে। আগের মতো কোনো কিছুই হবে না, কিন্তু কোনো কিছু নিশ্চিহ্ন হয়ে যাবে না। দ্যাট ইজ দ্য ফ্যাক্টর, কোনো কিছুই নিশ্চিহ্ন হয়ে যাবে না। এখন আসেন সামনের ভোট যদি হয় এবং একতরফা হয়, যদি হয় বলছেন কেন? কারণ আমি এখনো প্রথম হচ্ছে এই সরকার যখন ক্ষমতায় আসছে তারা কখনোই 1-1.5 বছরের মধ্যে 2 বছরের মধ্যে ভোট দেওয়ার জন্য মানসিকভাবে প্রিপেয়ার ছিল না। তারা জাতি, দেশ, প্রশাসনকে দ্রুত ভোটের জন্য তৈরি করেন। তাদের মাথায় 5 বছর 10 বছর ছিল, আজীবনও ছিল মনে হয়। তো সে কারণেই ন্যাশন প্রিপেয়ার্ড না, আমলাতন্ত্র প্রিপেয়ার্ড না, পুলিশ প্রিপেয়ার্ড না। এবং এখনও যে প্রিপেয়ার্ড আছে এটা আমি বলবো না। ডে টু ডে অ্যাফেয়ার্স যে সরকার চালাতে পারে না, তারা ভোটও করতে পারে না। নাও এত সংঘাতময় পরিস্থিতি থেকে একটা ভোট হয় না প্র্যাকটিক্যালি। তো সেটার জন্য আগে কাম ডাউন করতে হয়, কাম ডাউন করে দেন আপনি ভোটে যেতে হবে। আগের মডেল যদিগুলো তাই হয়েছে। সো এখন সামনে যদি একতরফা ভোট হয়, সেই ভোটটা একটা সরকার আসবে এবং সেই ভোটে ভোটকাস্ট কম হবে, কোনো সন্দেহ নেই। দুটো কারণে কম হবে। স্বাভাবিকভাবে আওয়ামী লীগের লোকজন ভোটে যাবে না, আর আওয়ামী লীগের লোকজন কিছুটা বাধা দিবে। কিছুটা বাধা দেওয়ার সক্ষমতা তাদের সবসময় ছিল, এখনও আছে। আবার বিএনপির লোকজনও ভাববে যে আমাদের প্রার্থী জিতেই যাবে, তো আমরা কেন ভোট কেন্দ্রে যাব। জামাতের লোকজন ভোট কেন্দ্রে যাবে। ওই একতরফা ভোটে অসম্ভব ট্যাকটিক্যাল একটা অ্যাডভান্টেজ কিন্তু জামাত পেয়ে যেতে পারে। তাদের সব ভোট কাস্ট হবে, ওভারঅল কাস্টিং কম হবে এবং গ্যারান্টির ওই সরকার 5 বছর থাকতে পারবে না। এটা আমাদের পলিটিক্যাল অ্যানালাইসিস। এবং গ্যারান্টির ওই সরকার আসার পরে বাংলাদেশের ইনভেস্টমেন্ট, এফডিআই বাড়বে না, কারণ একটা একতরফা ভোটের একতরফা সরকার ম্যান্ডেট ঘাটতির সরকার অটোমেটিক হয়ে যাবে। আপনি বলতে পারেন বিপ্লব একটা ম্যান্ডেট দিয়েছে কাউকে বাদ দেওয়ার। বিপ্লব কি আসলে কাউকে বাদ দেওয়ার ম্যান্ডেট দেয়, নাকি আরও অনেককে সংযুক্ত করে ম্যান্ডেট দেয়? যদি এটাকে আমরা বিপ্লব বলে থাকি, যদি অনেকে বলে এটা বিপ্লব না, অনেকে এটা বলে আন্দোলন। তো সেইখানে আমি মনে করি প্রথম থেকেই তো ম্যান্ডেটটাই ভুল পথে গেছে। আমি একটা শেষ করে দিচ্ছি, যদি মাঠে আওয়ামী লীগ থাকে জামাতের গুরুত্ব বাড়বে, কারণ আওয়ামী লীগকে কমব্যাট করার ক্ষমতা জামাত ছাড়া সম্ভব না, বিএনপি একা পারবে না। মাঠে আওয়ামী লীগ থাকলে বিএনপির গুরুত্ব বাড়বে, কারণ বিএনপিকে ছাড়া ভোটে আওয়ামী লীগকে ট্যাকেল করা সম্ভব না। মাঠে আওয়ামী লীগ থাকলে ডক্টর ইউনূসের গুরুত্ব বাড়বে, কারণ ইন্টারন্যাশনালি ইউনূস সাহেব ছাড়া অন্য কেউ আওয়ামী লীগকে ট্যাকেল করতে পারতো না এই সিচুয়েশনে। তো যখনই আপনি একটা দলকে বাদ দিয়ে দিলেন, নৌকার সমস্ত দাঁড়িপাল্লার সবগুলো ব্যালেন্স এলোমেলো হয়ে গেল, ফলাফল নৌকা উল্টে যেতে পারে। নৌকা বলতে আমি দেশ সরকার বোঝাচ্ছি, আওয়ামী লীগের মার্কা কেনা। নির্বাচনের পরিবেশ নিয়ে নানান রকম জায়গা থাকবে, প্রত্যেক পার্টির নিজস্ব ক্ষেত থাকবে। কেউ বলবেন যে আমি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না, যার শক্তি বেশি তুলনামূলকভাবে তার দিকে অভিযোগের তীর থাকবে। এটাই খুব স্বাভাবিক জায়গা। আমরা সেইটা কিভাবে দূর করতে পারবো সেইটা হচ্ছে প্রধান বিষয়। এখন ধরেন এইখানে সরকারকে একটা ভূমিকা নিতে হবে, রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। প্রথম বিষয় হচ্ছে যে এই নির্বাচনের একটা ঐতিহাসিক জায়গা আছে, সেটা হচ্ছে যেহেতু একটা সরকার, আবারও বলি যে একটা ভয়ঙ্কর হত্যাযোগ্য মধ্য দিয়ে এখনও সেটা সেট হয়নি। আওয়ামী লীগের ফিউচার কি হবে সেটা কিন্তু একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জায়গাটা ঠিক হতে হবে, এবং আওয়ামী লীগের যারা অভিযুক্ত ব্যক্তিরা তাদের বিচারের জায়গাটা নিশ্চিত হতে হবে। এই জায়গাটা হচ্ছে এটা সেট হওয়ার একটা জায়গা। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের এই যে জায়গা, ধরুন আওয়ামী লীগ তো এই যে পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এই যে রাষ্ট্রটা আমরা একটা ডেমোক্রেটিক রাষ্ট্র করতে চাই, সেইটার তো সে বিপরীত অবস্থানে ছিল। কারণ এই সংস্কারের প্রশ্ন এগুলো সব আগেই উত্থাপিত হয়েছে। তারা সেগুলোকে তুড়ি মেরে উড়ে দিয়ে মানে কি বলে যে একটা সব রকমের তোয়াক্কা না করে নিজেদের যে ধরনের শাসন এবং যে ধরনের নির্বাচনের জায়গা তারা তৈরি করেছে, কখনো 153, কখনো মধ্যরাতের ভোট ডাকাতি, কখনো আমি দামি, এবং সেই জায়গাটা এবং তার যারা সহযোগী সমস্ত প্রশ্নের জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক প্রশ্ন ছাড়া কিন্তু আমাদের রাজনৈতিক উত্তরণ হয় না। মানে আবারও বলি, কনটেক্সটের বাইরে গিয়ে কিন্তু আপনি কোনো নীতি প্রয়োগ করতে পারেন না। এই রাজনৈতিক জায়গাটা, মানে ধরুন এটা 1972 সালে জামাত ইসলামের যে পজিশনটা তৈরি হয়েছিল, তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং সেই পক্ষ নেওয়ার ফলে তাদের যে পরিণতিটা 72 সালে এসে দাঁড়িয়েছে, আপনি যদি এখন বলেন যে এটাই হচ্ছে মানে ওই সময় প্রেক্ষাপটহীনভাবে সেই সময়কার ভূমিকার জায়গাটা, সেটা যেমন হবে এখনও প্রায় অন্যরকমভাবে হবে। দুই রাজনৈতিক দল হতে পারে, কিন্তু দুটো ঐতিহাসিক প্রেক্ষাপটে দুইটা দল সম্পর্কে দুইভাবেই অভিযোগের তীর উঠেছে। 71 সালের সময় একটা অভিযোগের তীর উঠছিল, আজকে
24 সালে 25 সালে সে আওয়ামী লীগের বিরুদ্ধে কিন্তু একটা হত্যাযজ্ঞের অভিযোগ করছে নিজ দেশের মানুষের উপরে। সুতরাং সেই জায়গাটা তাদের অভিযোগের এই ফয়সালা ছাড়া এই রাজনৈতিক রিকনসিলিয়েশনের যে অবশ্যই রিকনসিলিয়েশন দরকার, কিন্তু সেই রিকনসিলিয়েশনের একটা প্রসেস আছে। সেই প্রসেসে ন্যায় বিচার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা ব্যক্তি এবং দলের প্রশ্ন হিসেবে সেই জায়গাটা আবার বারবার বলি। এবং যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাইছি, হ্যাঁ এইটার ইনক্লুসিভ জায়গাটা একটা প্রসেস। এটা যেমন এই নির্বাচন তেমনি আরও পরের নির্বাচন হবে, এটা একটা প্রসেস হিসেবেই সামনে যাবে। কাজেই নির্বাচনটা আমাদের দরকার এবং যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই সরকারের সক্ষমতা আছে কি নাই, হ্যাঁ এটা ঠিক যে অনেকেই ডিসরাপশনের জায়গাটা করবে, যে কারণ যাদের স্বার্থের বাইরে এটা যাচ্ছে। কিন্তু ডিসরাপশন কিসের উদ্দেশ্যে? যেমন আওয়ামী লীগ বাকি সবাইকে নির্বাচন থেকে মানে ইয়ে করে ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চাইছিল, আর আমরা একটা নির্বাচন চাইছি যে নির্বাচন এখানে গণতান্ত্রিক উত্তরণ ঘটাবে এবং যারা এই দেশের গণতন্ত্র এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, যারা এখনও মানুষকে হত্যা করেছে এবং তারা এখনও আবার নির্বাচন বানচাল করে দিয়ে ওই প্রসেসটাই কন্টিনিউ করতে চাইছে, সেইখানে একটা পলিটিক্যাল ব্যাটল হচ্ছে। তো বাংলাদেশের ভবিষ্যৎটা আমরা কোন দিকে নিতে চাইছি, সেই রাজনৈতিক দিশাটা খুব গুরুত্বপূর্ণ। দিশা হচ্ছে গণতন্ত্রের দিকে নিতে চাইছি এবং সেইখানে নিশ্চিতভাবেই যারা অপরাধ করেছে তাদের বিচার সাপেক্ষে একটা ইনক্লুসিভ বাংলাদেশের পক্ষে আমাদের কথা বলতে হবে। আমরা নিশ্চিতই ইনক্লুসিভ বাংলাদেশই চাই, কিন্তু সেই ইনক্লুসিভ বাংলাদেশের প্রসেসে ধরুন আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগ দলটা কি কোন জায়গায় এসে তাদের নিজেদেরকে বদলেছে? মানে আপনি হত্যাযোগ্য করে দিয়ে তারপর বলবেন যে মানে গুলি নিজেরাই গুলি করে তারা এই সব একটা ষড়যন্ত্র করে একটা অভ্যুত্থান করে ফেলেছে। মানে আপনার ডিনায়ালের তো একটা সীমা থাকতে হবে। তো কোন জায়গায় তার ন্যূনতম একটা আত্মসমালোচনার জায়গা আছে, কোন জায়গায় তার এই প্রশ্ন নিয়ে একটা আমরা শুনেছি। ফলে রাজনৈতিক দল হিসেবে কি আওয়ামী লীগ নিজেকে এই হত্যাযজ্ঞের দায় কাটিয়ে একটা জায়গায় দাঁড় করানোর কোনো রকম পদক্ষেপ নিয়েছে? সেই জায়গাটা কিন্তু নাই। ফলে এটা একটা স্পষ্টতই তারা একটা ডিস্টেবিলাইজেশনের হুমকি দিচ্ছে। সেই ডিস্টেবিলাইজেশন জনগণের জন্য কিংবা দেশের অস্তিত্বের জন্যই বিদ্যমান ভূ রাজনৈতিক জায়গা থেকে খুবই বিপজ্জনক জায়গা, এবং সেই বিপজ্জনক জায়গাতে দেশপ্রেমিক জনগণের কর্তব্য হচ্ছে যে কোনো রকম ডিস্টেবিলাইজেশনের প্রসেস রীতিমতো প্রতিরোধ করা আছে। সেখানে মানে সেনাবাহিনীর এই মুহূর্তে এখন এই যে পরিবেশ আমরা দেখছি তাতে সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স হিসেবে এইখানে তাহলে প্রত্যেকটা ইনস্টিটিউশন এখন বসে সেনাবাহিনী ইলেকশন করে দিবে, এই দৃষ্টান্তটা সেনাবাহিনী দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছে। কারণ একটা তো আমরা বিরাট ভাঙচুরের মধ্যে দিয়ে গেছি, পুলিশ বাহিনীর প্রায় মানে অকার্যকর হয়ে গেছিল, নাই হয়ে গেছিল। সেই রকম একটা প্রতিষ্ঠান পুনর্গঠনের প্রশ্ন, সেই জায়গায় সেনাবাহিনী যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সারা দেশের এই জানমালের নিরাপত্তার প্রশ্ন। আমি একদমই একমত না এইটার সাথে যে মানে এইটা এমন একটা পোর্ট্রে চলছে যেন প্রফেসর ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশ যেন মানে খুব খারাপ অবস্থা, আগের সরকারের চেয়ে খারাপ অবস্থা ছিল। বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করছেন। হ্যাঁ, এখানে অনেক ঘটনা ঘটছে যে প্রত্যেকটা সমালোচনা কোনো ছাড়তে আমরা রাজি নেই। প্রতিটি মব অ্যাটাকের আমরা সমালোচনা করছি, প্রতিটি অন্যায়ের সমালোচনা করছি, এবং সেই জায়গায় মানে আমরা সমালোচনা করেই যাব এবং সেটা আমরা প্রতিরোধ করতে চাইব রাজনৈতিকভাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আছে, এইখানে ন্যূনতম জবাবদিহির জায়গা আছে, মানুষ কথা বলতে পারছে এবং কোনো ক্ষমতা কেউ কুক্ষিগত করে রাখেনি। এই রাজনৈতিক ডিমার্কেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে কোনো কিছু দিয়েই পূর্বতন সরকারের চাইতে আমরা খারাপ আছি এই কথা বলার মধ্য দিয়ে আসলে পুরো অভ্যুত্থান এবং অনগোয়িং যে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনার জায়গাটা আমরা আরো একটু একটু করে উন্নতি করার কিছুটা বলছেন, এবং এই কথা এরই মধ্যে উঠেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় সেখানে ডাকসু নির্বাচন আসলে সেনাবাহিনীর দরকারটা কি? আমার কাছে মনে হয়েছে যে এটা প্রশাসন খুবই প্রিম্যাচিউরলি করেছে। সংকটটা হচ্ছে গোড়ার জায়গায়, মানে আপনি জাতীয় নির্বাচনের সংকটকে অ্যাড্রেস না করে আপনি ডাকসুতে একটা ফেয়ার নির্বাচন করবার আলোচনাটা ন্যায্য হবে না। নির্বাচনের সংকটটা কোথায়? যে রাষ্ট্র আকারেই আমরা একটা ইলেকটোরাল ডিমেনশিয়াতে ভুগতেছি। এই রাষ্ট্র 2001-এর পরে কোনো ভালো নির্বাচন করে নাই। 2008-এ 111-এর নির্বাচন কমিশন সীমানা বদলানোর নাটকের নামে 88টা আসনের মাধ্যমে বিএনপিকে 133 থেকে 138টা আসনে হারায় দিছে। দিল্লি, প্রণব মুখার্জি, আওয়ামী, এই চেতনাবাজ, সুশীল, 111-এর কুশীলবরা সবাই মিলে এই ইঞ্জিনিয়ারিংটা করেছে। তারপরে 14-তে হইল একতরফা নির্বাচন হয়েছে, 18-তে রাতে, 24-এ হচ্ছে আমি টামি। তাহলে এই রাষ্ট্র গত 22-23 বছরে কোনো সুষ্ঠু নির্বাচন করে নাই, এবং
আপনার সুষ্ঠু নির্বাচন করেছে এমন কোনো অভিজ্ঞ রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন এখন আর নাই। বয়সের কারণে গ্র্যাজুয়াল প্রসেসে তারা রিটায়ারমেন্টে চলে গেছে, অথবা আওয়ামী আমলেই তাদেরকে ভাগায় দেওয়া হয়েছে। এখন এই কর্মযজ্ঞটা সাইজটা চিন্তা করেন, 43,000 সেন্টার, এর ভিতরে প্রত্যেকটা সেন্টারের ভিতরে তো বুথ আছে, আপনার 12.5 কোটি ভোট। গণতন্ত্র চর্চা করে আমেরিকা ছাড়া, ভারত ছাড়া অধিকাংশ দেশে এতগুলো মানুষও নাই। তো সেই রকম একটা কর্মযজ্ঞ করতে আপনার 20 থেকে 23 লক্ষ লোক লাগবে ফর দ্য ডাকসু নির্বাচনকে যদি একটু, তো সেই নির্বাচনটাই যেহেতু দেশে নাই, ডাকসু আয়োজন যারা করবে, ডাকসুরও তো ডেমেনশিয়া আছে, ডাকসু নির্বাচন তো করে নাই, শিক্ষক নাই। এই যে শামসুল আরিফিন সাহেব আল্লাহর রাস্তে তুলে গেছেন দেশটারে, বিশ্ববিদ্যালয়টাকে বিপদে ফালায়া, তার 8 বছরে সে যে পরিমাণ টিচার অ্যাপয়েন্ট করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার 50 বছরেও এত পরিমাণ শিক্ষক অ্যাপয়েন্ট করে নাই। ডিপার্টমেন্ট ভেঙে ভেঙে ডাইসেক্ট করে সে প্রায় 35 থেকে 40টা নতুন ফাও ডিপার্টমেন্ট করছে হুদাই, শুধুমাত্র নীল দলের শিক্ষক বাড়ানোর জন্য। তো নির্বাচন করবার অভিজ্ঞতা তো ডাকসুতেও নাই, তো প্রশাসন জানবে কিভাবে? যারা টিচার হয়েছে তারাও তো জীবনে কোনোদিন ডাকসুতে ভোট দেয় নেই। এই ছাত্ররা কিভাবে আশা করবে শিক্ষক হয়ে একটা ভালো নির্বাচন করতে? এই জন্য ক্যাওটিক হয়ে গেছে। পুলিশ আনবো, বিডিআর আনবো, আইনজীবী আনবো, উকিল আনবো, কারে দিয়ে আসলে সমস্যাগুলো আছে সেগুলো মোকাবেলায় তারা কার্যকর কি ব্যবস্থা নেবে? তাদের এক একজনের প্রতিশ্রুতি যদি আপনি দেখেন, এমন সব বিষয়ে তারা প্রতিশ্রুতি দিচ্ছে বা করবে বলে আশ্বাস দিচ্ছে যেটা তাদের এখতিয়ারের মধ্যেই পড়ে না। এই গেল এক, অর্থাৎ তারা নিজেরাও ঠিক জানে না যে তারা কি করতে পারবে, কি করতে পারবে না, কি করতে যাচ্ছে, কি করতে যাচ্ছে না। এটা যদি আগে আপনার কাছে একটা পরিষ্কার ধারণা না থাকে, সেখানে গিয়ে আপনি আসলে কতটুকু কি করতে পারবেন। দুই হচ্ছে, একটা ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের যদি কথা হয়ে থাকে, তাহলে আগামী 4 মাস পরে জাতীয় নির্বাচন, মানুষ তো এমনিতেই ভয়ের মধ্যে আছে, এগুলো দেখে তো আরো ভীত হয়ে যাবে। গতকালকে আমি যখন সুপ্রিম কোর্টে ঢুকছি, তখন দেখি 2 পাশে সেনা সদস্যরা দাঁড়ানো, একটা সেনাবাহিনীর গাড়িও আছে, মানে অলমোস্ট কোর্টের ভিতরে। আমি বুঝিনি কেন, কিন্তু এই দৃশ্যগুলো মানুষকে স্বস্তি দেয় না। আমি শুধু এটুকুই বলতে চাই। জি, স্বামীর হাতে সৃষ্টি করতে পারে, এবং এটা এই সময় দেওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা দেখি না। জাতীয় নির্বাচনে আগে অন্তত এটা দরকার ছিল না। দেখেন, জামাত কিন্তু জাতীয় নির্বাচনের ব্যাপারে বলছে পিআর না দিলে হবে না, দেরি করতে হবে, কিন্তু ডাকসু ইলেকশনের ব্যাপারে তাদের খুব আগ্রহ আছে, কারণ ওখানে একটা কমফোর্টেবল ইকুয়েশন আছে। বাস্তবতা যেটা, ডাকসু নির্বাচনে শিবির ভালো ফলাফল করতে পারে, এটা অনেকের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন, কারণ যারা ঢাকা ভার্সিটিকে দেখে আসছে, ঢাকা ভার্সিটির শিবির কখনো একসাথে যায় না। কিন্তু এখন এটা বাস্তবতা, এটাকে অনেকে দেখতে হচ্ছে। কিন্তু এটার ফলে কি হবে, আওয়ামী বিরোধী বা জুলাই যার যে প্ল্যাটফর্মটা ছিল, ওখানে আবার কিন্তু ফ্র্যাগমেন্টেশন হবে ধাপে ধাপে, অর্থাৎ ফ্র্যাগমেন্টেশনের মধ্যে ফ্র্যাগমেন্টেশন হচ্ছে। তাহলে ওই ফ্র্যাগমেন্টেশন দিয়ে সামনে এগানোটা কঠিন হবে। আরেকটা কি হচ্ছে, শেষ করে দিই, সেনাবাহিনীকে নেওয়া হবে কিনা জানি না। সেনাবাহিনী ইজ দ্য অনলি ইনস্টিটিউশন যারা এখনো বলা হয়েছে যে তাদের সাথে সম্পর্ক হবে না। সেনাবাহিনীকে পুলিশ বানায় ফেললে তো হবে না, সেনাবাহিনী